আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে আজকে পড়বো হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। আচ্ছা, তাহলে প্রথম থেকে যদি একদম দেখি যে অ্যাটমিক স্ট্রাকচার কী করে ডেভেলপ করেছিল, তাহলে একদম প্রথম থেকে দেখলে যে একদম প্রথম শুরু হয়েছিল হচ্ছে তোমার ওই ফিফথ সেঞ্চুরির বিসি থেকে প্রথম শুরু হয়েছিল। যে লিউসিপাস অ্যান্ড ডেমোক্রেটিস প্রথম বলেছিল যে অ্যাটম হচ্ছে ইনডিভাইসেবল, মানে অ্যাটমকে ভাঙা যায় না। তো এইগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি করে জাস্ট বলে দিই, কারণ এইগুলোতে তো অত বেশি কিছু বলা নেই। তাহলে প্রথম শুরু হয়েছিল হচ্ছে ফিফথ সেঞ্চুরিতে, সেটা হচ্ছে লিউসিপাস অ্যান্ড ডেমোক্রেটিস, এরা গ্রিক ফিলোসফার। তা প্রথম বলেছিল যে অ্যাটমস আর অর অ্যাটমস কথাটার মানে হচ্ছে ইনডিভাইসেবল, এটা বলেছিল যে তার মানে কি অ্যাটমকে ভাঙা যায় না। আচ্ছা, তাহলে এবার এইটা থেকে তারপরে আরও বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলেছিল, যেমন অ্যারিস্টটল। মানে অ্যারিস্টটল এবং তার সহকর্মীরা তারা দিদি স্ক্রিনটা একটু নামাও না। তারা প্রথমে বলেছিল, তারা বলেছিল যে বেসিক্যালি মানে ম্যাটার, যেটা যে কোনো ম্যাটার কনসিস্ট অফ 4 ফান্ডামেন্টাল পার্টিকেল। হ্যাঁ, যার মধ্যে যেগুলো হচ্ছে গিয়ে ফায়ার, আর্থ, এয়ার অ্যান্ড ওয়াটার। কিন্তু এইটা হচ্ছে এরা যেহেতু ওই দার্শনিক ছিল, তো সে মানে তেমন আর কি ওদের দর্শন থেকে এই কথাগুলো বলতো, মানে এগুলোর কোনো এক্সপেরিমেন্টাল কিছু ছিল না, এক্সপেরিমেন্টাল কোনো প্রুফ ছিল না। এগুলোর কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ ছিল না আর কি। তাহলে এরপর কি হয়েছিল, এরপর হচ্ছে অ্যারিস্টটল এট অল concluded that matter consisted of 4 fundamental এলিমেন্টস, যেগুলো বলেছিল হচ্ছে ফায়ার, আর্থ, এয়ার অ্যান্ড ওয়াটার। বাট এই যে দুটো মানে এর বললাম, যে দুটো ফিলোসফি বললাম যেগুলো এরা বলেছিল, এগুলোর কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ ছিল না। বাট দিস কনক্লুশনস were not based on the এক্সপেরিমেন্টাল রেজাল্ট। আচ্ছা, এটা হলো। এইটার পর মানে এই যে ফিফথ সেঞ্চুরি বিসি, এইটার পর আসে নেক্সট হচ্ছে তোমার 1666। এইখানে এই সময় আসে প্রথম স্যার আইজ্যাক নিউটন, যিনি কি করেছিল, একটা হোয়াইট লাইটকে প্রিজমের মধ্যে দিয়ে পাঠিয়েছিল। পাঠানোর পরে দেখেছিল যে বেসিক্যালি হোয়াইট লাইটটাকে যেটাকে জাস্ট একটাই মানে কালার মনে হচ্ছে, একটাই রং মনে হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি মানে সেখান থেকে অ্যাকচুয়ালি মানে একটা না, ফিউ নাম্বার অফ কালার্সের সামেশান, মানে ফিউ নাম্বারস অফ কালার্স অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে এই একটা হোয়াইট কালারকে প্রিজমের মধ্যে দিয়ে পাঠালে। প্রথমে স্যার আইজ্যাক নিউটন এটা প্রথম দেখেছিলেন, এবং সেখান থেকেই তোমার হচ্ছে ওই ভিপজিআরের কনসেপ্টটা আসে।
তাহলে কি দেখেছিল, যে এরকমভাবে একটা প্রিজমের মধ্যে দিয়ে এরকম হোয়াইট লাইটকে পাঠিয়েছিলেন, যার ফলে এবং দেখেছিল যে এইগুলোর বেশিরভাগই এরকমভাবে আর কি বিভিন্ন রকম অ্যাঙ্গেল নিয়ে ডিফ্লেক্ট হচ্ছে, এবং ডিফ্লেক্ট হচ্ছে মানে বেসিক্যালি আর কি ডিফ্র্যাকশন প্যাটার্নটা দেখেছিল লাইটের। এবং এখান থেকে হি নোটিসড দ্যাট while মানে white light is not a fundamental color but it is a combination of some distinct কালার্স, এটা দেখেছিল। এবং এখান থেকে ওই ভিবজিওরের কনসেপ্টটা আসে, বুঝেছো এখান থেকে। আচ্ছা, আমি প্রথমেই বলে দিচ্ছি যে আজকের ক্লাসটা হয়তো একটু কিছুটা বোরিংই হবে, কারণ জাস্ট কাইন্ড অফ ইনফরমেশানই থাকবে, কিন্তু ওই আর কি এই প্রথম দিকেরগুলো হয়তো জাস্ট তোমাদেরকে জানতে হবে, বাট পরের কিছু কিছু মডেল তো মানে বোর মডেলের আগেও, বোর থিওরির আগেও তোমাদের কিছু কিছু ওই রাদারফোর্ড মডেল বা হচ্ছে গিয়ে ওই থমসন পাম্প পুডিং মডেল এরকম কিছু আসবে, সেগুলো তো ইম্পর্টেন্ট, তো সেগুলো একটু পড়তে হবে। আর আমাকে মানে স্যার এইভাবেই বলেছে যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট আগে একটু বুঝে নেওয়া উচিত, তাহলে পরপর ব্যাপারটা মাথায় থাকবে। সেই জন্য আজকের ক্লাস বা পরের ক্লাসও হয়তো এইগুলো একটু পড়তে হবে, তারপর অ্যাকচুয়াল বোর থিওরিতে যেতে হবে। তো ঠিক আছে, একটুখানি বোরিং লাগলেও আর কি প্লিজ মানে বিয়ার উইথ মি। তো যাই হোক, এটা হলো। তারপরে হচ্ছে 1666 পরে আসে হচ্ছে 1752, 1752। আচ্ছা, 1752 সালে বিজ্ঞানী টি মেলভিল কি বলে, যে টি মেলভিলকে অ্যাকচুয়ালি মানে প্রথম এমিশন স্পেকট্রোস্কোপি আর কি, আর কি অবজার্ভ করে টি মেলভিল। না বলে যে কোনো মানে কোনো একটা পার্টিকুলার লাইটকে যদি লাইট যদি কোনো একটা গ্যাস, সেই গ্যাসের মধ্যে থেকে যদি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি লাইট পাঠানো হয় এবং গ্যাসটা যদি ওই লাইটটাকে অ্যাবজর্ব করে, তাহলে অ্যাবজর্ব করার পর কিছুটা রেডিয়েশন ছেড়ে দেবে, এবং সেই প্রত্যেকটা রেডিয়েশনকে অ্যাকচুয়ালি বলা হবে এমিশন রেডিয়েশন। এবং সেই এমিশন রেডিয়েশনগুলোর প্রতিটা মানে আলাদা আলাদা গ্যাসের জন্য একটা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক এমিশন ওয়েভলেন্থ থাকবে। এইটা প্রথম বলে ডি মেলভিল। মানে প্রথম এখানে ওই যে ভিবজিআর হলো, ভিবজিআরে দেখা গেল যে বিভিন্ন একটা সাদা আলো থেকে বিভিন্ন কালারের কিছু লাইট পাওয়া যাচ্ছে। এবার যখনই বিভিন্ন কালারের কিছু লাইট পাওয়া যাচ্ছে, তাহলে কালার তো আমি চোখে দেখে বুঝছি, ঠিক আছে, বাট আমি সায়েন্টিফিক্যালি কী করে আলাদা করব? সায়েন্টিফিক্যালি তো আর বলতে পারবো না যে এটার কালার লাল, এটার কালার নীল। তা অন্য কেউ এসে নীল কালারটাকে কালো কালারও বলতে পারে। অনেকে তো সেই হয় না, সেই ওই হয় না, মানে কালার ব্লাইন্ড হয় না। তো আমি নিজেই এটা দেখেছি যে যেটাকে আমি সাদা দেখছি সেটাকে আর একজন নীল বলছে, মানে এটা সিরিয়াসলি আমি দেখেছি। মানে এরকম তো কালার ব্লাইন্ড হয়, তোমরাও জানো। তো মানে আমি এটাকে লাল দেখছি মানেই যে ওটা লাল, এটার তো কোনো সায়েন্টিফিক কথা হয় না। সায়েন্স সবসময় লজিক চায়, প্রমাণ চায়, এক্সপেরিমেন্টাল প্রুফ চায়। তাহলে এই যে ভিবজিআরের কনসেপ্টটা যখন বোঝা গেল, তারপরে নেক্সট হচ্ছে সায়েন্টিফিক্যালি কী করে আমি মানে সায়েন্টিফিক ডেফিনেশান কী হবে, যে বিভিন্ন কালার বিভিন্ন হচ্ছে, তার সায়েন্টিফিক ডেফিনেশান বা সায়েন্টিফিক ক্যারেক্টারিস্টিক কী হবে। তখন এই টি মেলভিল আসে, যেটা হচ্ছে বলে যে প্রত্যেকটা কালারের একটা আলাদা আলাদা ডিস্টিংক্ট আর কি ওয়েভলেন্থ থাকবে, প্রতিটা কালারের আলাদা আলাদা ওয়েভলেন্থ থাকবে, এবং সেই ওয়েভলেন্থগুলোকে এক একটা ওয়েভলেন্থকে বলা হবে এমিশন লাইন। এইটা প্রথম বলে। এইবার তারপরে যখনই বলবে ওয়েভলেন্থ থাকবে, তারপরে নেক্সট প্রশ্ন আসবে হচ্ছে কি ওয়েভলেন্থ তো বুঝলাম, তাহলে ওয়েভলেন্থ আমি মাপবো কী করে?
ওয়েভলেন্থ থাকবে বলে দিলাম, ঠিক আছে, আলাদা আলাদা। তাহলে প্রথমত হচ্ছে ওয়েভলেন্থটা কী, হ্যাঁ, আচ্ছা, ওয়েভলেন্থ কী তার প্রথম কথা। তারপরের প্রশ্ন হচ্ছে ওয়েভলেন্থ কী যখন বুঝবো, ওয়েভলেন্থ আমি মাপবো কী করে। তার মানে আমাকে ওয়েভলেন্থ মাপার একটা যন্ত্র বের করতে হবে, মানে একটা কোনো আর কি এক্সপেরিমেন্টাল সেট আপ তৈরি করতে হবে যাতে করে আমি একটা লাইটের ওয়েভলেন্থ মাপতে পারি। তাহলে এইভাবে আস্তে আস্তে জিনিসটা আর কি ডেভেলপ করে। তাহলে টি মেলভিন কী করেছিল, টি মেলভিনকে বেসিক্যালি বলা হয় ফাদার অফ ফ্লেম এমিশন স্পেকট্রোস্কোপি, এটা বলা হয়। হি showed that light from a gas, কেমন গ্যাস, এমন একটা গ্যাস যে বেসিক্যালি লাইট অ্যাবজর্ব করে, সেরকম গ্যাস, ইজ composed of a number of মানে distinct wavelength called emission line। এইটা প্রথম বলে মেলভিল। আচ্ছা, তাহলে এই যে ওয়েভলেন্থ আসলো, আচ্ছা, তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়েভলেন্থ কি আর ওয়েভলেন্থ কিভাবে মাপা যায়, মেজার করা যায়। তার আগে হচ্ছে বিভিন্ন, তাহলে এই তো মানে টি মেলভিল কি করেছিল যে একটা গ্যাসের মধ্যে দিয়ে লাইট পাঠিয়ে দেখেছিল। তারপরে এরপর আমাদের যেটা আছে বেসিক্যালি মানে ন্যাচারাল যেটা আছে, যেটা হচ্ছে গিয়ে তোমার সোলার লাইট। সেই সোলার লাইটকে এরপর 1752 পরে নেক্সট আসে হচ্ছে 1814 সালে, 1814 সালে না, তার আগে আসে হচ্ছে 1807 সালে। প্রথম আসে হচ্ছে গিয়ে পরমাণু নিয়ে কথা বলে, সেটা হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। তোমরা সবাই এইচএসে পড়ে এসছো। ডাল্টনের পরমাণুবাদ হচ্ছে বেসিক্যালি যে একটা নিউ ইনসাইট খুলে দেয়, যে এ নিউ সিস্টেম অফ কেমিক্যাল ফিলোসফি। তাহলে এটা আবার সেই ফিলোসফিক্যাল কথা, যার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, সেই জন্য এইটা নিয়ে কেউ অত মাথা ঘামায় না। তারপরে নেক্সট আসে হচ্ছে 1814 সালে, কি হয়, 1814 সালে তোমার হচ্ছে বিজ্ঞানী ফ্রনহফার অ্যানালাইজ দ্য সোলার স্পেকট্রা অ্যান্ড ফাউন্ড এট এ হিউজ নাম্বার অফ ডার্ক লাইন। আচ্ছা, এই যে সোলার স্পেকট্রাকে আর কি অ্যানালাইজ করে এখান থেকে হিউজ নাম্বার অফ ডার্ক লাইন পায়। মানে এমন আর কি যন্ত্রতে আর কি এটা করে, অ্যানালিসিসটা করে যে সেখানে আর আলাদা আলাদা করে কালার কিছু বোঝা যাচ্ছে না। মানে বুঝতে পারছে যে আমি সোলার স্পেকট্রাকে মানে অ্যানালাইজ করার পর বুঝতে পারছে যে বিভিন্ন মানে অনেকগুলো ডিসক্রিট লাইন পাওয়া যাচ্ছে, বাট সেই লাইনগুলোর অ্যাকচুয়াল ওয়েভলেন্থ কি, কালার কি, সেই বিষয়ে কিছু বলতে পারে না। তো তাহলে সেইটা নিয়ে আর এগোনো যায় না। তাহলে কি করে 1814 সালে বিজ্ঞানী ফ্রনহুফার analyzed solar spectra and found huge number of dark lines। এইটা এরপর নেক্সট হচ্ছে 1859 বিজ্ঞানী কারচফ আসে। আচ্ছা, কারচফ কি বলেন, কারচফ বলে যে
যে কোনো এলিমেন্ট যদি একটা লাইট অ্যাবজর্ব করে তাহলে সে একটা মানে রেডিয়েশন এমিট করবে এবং প্রত্যেকটা এমিশনের জন্য একটা আলাদা আলাদা ওয়েভলেন্থ থাকবে। মানে আগে যেটা এই টি মেলভিন বলেছিল যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে বলেছিল, আর কার্চফ মানে কোনো একটা গ্যাস যে লাইট অ্যাবজর্ব করে তার ক্ষেত্রে বলেছিল তার একটা এমিশন স্পেক্ট্রা থাকবে, একটা এমিশন ওয়েভলেন্থ থাকবে। কার্চফ বলে যে এনি এলিমেন্ট ক্যান এমিট লাইট অফ এ পার্টিকুলার ওয়েভলেন্থ অ্যান্ড হুইচ ইজ ইকুয়ালস টু দ্য ওয়েভলেন্থ অফ দ্যাট অ্যাবজর্ব লাইট, মানে যে লাইটটাকে পাঠানো হয়েছে সেই লাইটের একটা ক্যারেক্টারিস্টিক পার্টিকুলার ওয়েভলেন্থ থাকবে এবং কোনো একটা এলিমেন্ট সেই ওয়েভলেন্থের লাইটকেই এমিট করবে, মানে যদি লাইটটা অ্যাবজর্ব করে তাহলে সেই ওয়েভলেন্থের লাইটকেই এমিট করবে, এইটা বলে কার্চফ। তাহলে কি বলে কার্চফ হচ্ছে কি 1 নম্বর, এনি এলিমেন্ট ক্যান এমিট লাইট অফ এ particular wavelength which is equal to the wavelength of absorbed light, এইটা। তারপরে তার মানে এবং 2 নম্বর বলে যে ইচ এলিমেন্ট হ্যাজ ইটস ক্যারেক্টারিস্টিক ওয়েভলেন্থ, এইটা বলে। এবং এইটা তখন তো এই কথাগুলোর মানে অতটা বোঝা যায়নি, বাট এখন সত্যি বোঝা যায় যে প্রতিটা মানে ওই যে তোমরা এখনো পড়োনি, ওই কদিন পরে পড়বে, সেই অর্গানিকের ইউভি স্পেকট্রোস্কোপি পড়তে হবে, সেখানে আমরা দেখবো ইউভি আইআর সব কিছুতেই দেখবো যে বিভিন্ন গ্রুপের ওপর যে সিও গ্রুপের একরকম আইআর ফ্রিকোয়েন্সি হয়, তারপরে হচ্ছে গিয়ে পোলার সলভেন্টের একরকম ল্যামডা ম্যাক্স হয় মানে ওয়েভলেন্থ হয়, নন পোলার সলভেন্টের ক্ষেত্রে একরকম ওয়েভলেন্থ হয়, তারপরে যে মলিকুল হচ্ছে রেজোনেন্সে যায় যেমন হচ্ছে ফেনক্সাইড অ্যানায়ন তার একরকম ওয়েভলেন্থ হয়, তারপরে হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ডিং হলে তার একরকম ওয়েভলেন্থ হয়, এরকম আর কি। এগুলো তো তখন তো বোঝা যায়নি, কিন্তু এখন এগুলো সত্যি কথা যে প্রতিটা এলিমেন্টের একটা মানে ক্যারেক্টারিস্টিক ওয়েভলেন্থ থাকে, যার হচ্ছে ফাংশনাল গ্রুপ থেকে যেটা বোঝা যায়। হ্যাঁ, মানে বোঝা যায় মানে এক্সপেরিমেন্টালি প্রুফ হয়েছে বলে এখন আমরা জেনারেলাইজ করতে পারি আর কি। হ্যাঁ, তো এইগুলো, হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু প্রথম আর কি লাইটকে অ্যানালিসিস করা আস্তে আস্তে শুরু হচ্ছে, মানে আস্তে আস্তে এবার আর কি সায়েন্টিফিক্যালি মানে প্রুফ করা যায় এরকম স্টেটমেন্ট মানে আসা শুরু হলো এখন থেকে। আচ্ছা, তাহলে এইটা কি দিস ইজ দ্য অ্যাকচুয়ালি, তার মানে দিস ইজ দ্য বেসিক অফ স্পেকট্রোস্কোপিক অ্যানালিসিস অফ এলিমেন্টস, এটা হলো। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে 1882 সালে বিজ্ঞানী রল্যান্ড কি বলে? আচ্ছা, রল্যান্ড বলে তাহলে ওই যে এবার তাহলে নেক্সট হচ্ছে আমি ওয়েভলেন্থকে কি করে আলাদা করব। তাহলে কোনো একটা ওই যেটা টি মেলভিলও দেখেছিল যে একটা গ্যাসের মধ্যে দিয়ে যদি লাইট পাঠাই তাহলেও যেমন আমি বিভিন্ন আলাদা আলাদা ডিস্টিং লাইন পাচ্ছি যেগুলোকে এক একটা এমিশন লাইন বলছি, তেমন কার্চফও দেখেছিল যে বিভিন্ন আর কি প্রতিটা এলিমেন্টের একটা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক ওয়েভলেন্থ থাকবে, একটা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক ওয়েভলেন্থ থাকবে, মানে কি তার মানে তারা আলাদা আলাদা আর কি ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করছে, আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে এমিট করছে, এরকম ব্যাপারগুলো হচ্ছে। তাহলে এই যে এত কিছু হচ্ছে, তাহলে এবার আমি বুঝবোটা কী করে? এবার আমার হচ্ছে তাহলে প্রথমত হচ্ছে ওয়েভলেন্থ মেজার করবো কী করে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। 1 নম্বর হচ্ছে ওয়েভলেন্থ মেজার করবো কী করে, আর 2 নম্বর হচ্ছে এই যে বিভিন্ন কম্পোজিশন অফ লাইট পাওয়া যাচ্ছে, সেই প্রতিটা লাইটের তো একটা আলাদা আলাদা ওয়েভলেন্থ আছে, সেটা তো ওনারা বুঝতে পেরেছিলেন। তাহলে সেইগুলো বুঝবো কী করে, যে একটা যে এই যে
আর সাদা আলো থেকে যে ভিজিআর পাওয়া যাচ্ছে, 7টা আলোর যে আর কি সামেশন পাওয়া যাচ্ছে, এই 7টা আলোর প্রত্যেকের আলাদা আলাদা ওয়েভলেন্থ আছে, তাহলে সেইগুলোকে মেজার করব কি করে, এটা হচ্ছে প্রথম। তাহলে রল্যান্ড প্রথম করে একটা হচ্ছে গিয়ে মেশিন তৈরি করেছিল, একটা ইঞ্জিন তৈরি করেছিল, এবং সেই ইঞ্জিনে হচ্ছে এমন একটা ইঞ্জিনকে এমনভাবে গ্রেটিং করেছিল। গ্রেটিং মানে কি, গ্রেটিং করেছিল মানে কি, মানে হচ্ছে গিয়ে এমন একভাবে ইঞ্জিনটা তৈরি করেছিল যে যে প্রতিটা যে ইঞ্জিনটা যেন প্রতিটা লাইটকে ডিফারেন্ট করতে পারে, মানে প্রতিটা লাইটকে আলাদা আলাদাভাবে ট্রিট করতে পারে, সেইটাকে বলা হয় হচ্ছে গ্রেটিং করা। যে টু মেজার দ্য স্পেকট্রা, মানে স্পেকট্রা মেজার করার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েভলেন্থের লাইট বা ফ্রিকোয়েন্সির লাইটকে ডিফারেন্স করা, সেইটাকে বলে গ্রেটিং। তো রল্যান্ড বলেছিল যে এই গ্রেটিংটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট কোনো একটা ইঞ্জিনের জন্য, যাতে করে হচ্ছে ওই মানে ওয়েভলেন্থটা মেজার করতে পারে। তাই মানে কোনো একটা মানে আলাদা আলাদা লাইটের বা আলাদা আলাদা ওয়েভলেন্থের লাইটের ওয়েভলেন্থ সেটা যেন ঠিক করে মেজার করতে পারে, যার জন্য কোনো একটা মেশিনের, মানে যে মেশিনটা ওয়েভলেন্থ মেজার করতে পারে এরকম মেশিনের গ্রেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা রল্যান্ড বলেছিল। তাহলে কি বলেছিল, যে হি রিয়ালাইজ দ্যাট a good grating is essential to measure the wavelength accurately. In 1882, he constructed a rolling engine and began to rule good গ্রেটিংস। এবং এটার ফলেও কেমন দেখতে পেয়েছিল, যে ওই যে আর কি কিছু মানে অনেকগুলো ফিউ ওয়েভলেন্থের লাইট পাঠানোর ফলে ও দেখতে পেয়েছিল যে এরকম মানে দু রকমের স্পেকটা পেয়েছিল। যে একটা হচ্ছে কিছু কম ওয়েভলেন্থের এরকম স্পেকটা পেয়েছিল যেখানে বেশ কিছু আর কি লাইন পেয়েছিল, আর একটা হচ্ছে বেশি ওয়েভলেন্থের বেশ কিছু লাইন পেয়েছিল, এরকম আর কি পেয়েছিল। মানে এই যে কম আর বেশির মধ্যে যে ডিফারেন্সটা করতে পেরেছে, এই যে ডিফারেন্সটা করতে পেরেছে এইটাকেই বেসিক্যালি গ্রেটিংস বলে। তার মানে এরকম গ্রেটিং করতে পারে এরকম একটা মানে প্রথম একটা ওয়েভলেন্থ মেজার করার মেশিন আবিষ্কার করেছিল বিজ্ঞানী রল্যান্ড 1882-তে। আচ্ছা, নেক্সট হচ্ছে 1885। এইখান থেকে অ্যাকচুয়ালি আরও ভালো সব মানে ব্যাখ্যা এগুলো শুরু হয়, অবজারভেশনগুলো। 1885 সালে বিজ্ঞানী বামার কি করেছিল, বামার হচ্ছে এক্সপেরিমেন্টালি মেজার করেছিল, মানে হাইড্রোজেন অ্যাটমটাকে নিয়ে হাইড্রোজেন অ্যাটমের যে স্পেকটা সেটাকে এক্সপেরিমেন্টালি মেজার করেছিল। মানে এই এখনও অবধি তো মোটামুটি এরকম একটা যন্ত্র আবিষ্কার হয়ে গেছিলো, একটা মেশিন যেটা ওয়েভলেন্থ মেজার করতে পারে। যে এবার যারা যে ওই যন্ত্র যদি ওয়েভলেন্থ মেজার করতে পারে সেইটা দিয়েই তার মানে স্পেকটা মেজার করা যাবে। তাহলে সেই জন্য 1885 সালে বামার প্রথম হচ্ছে হাইড্রোজেন অ্যাটমকে নিয়ে তার লাইন স্পেকটাকে অ্যানালিসিস করে বা লাইন স্পেকটাকে মেজার করে এক্সপেরিমেন্টালি, এবং এক্সপেরিমেন্টালি মেজার করার পর ও বেশ কিছু লাইন পায়। হ্যাঁ, এবার যেগুলো বেসিক্যালি ভিজিবল রিজিয়ানের মধ্যে পড়ে। ভিজিবল রিজিয়ান মানে কি, মানে হচ্ছে গিয়ে এই যে এই 400 থেকে 800 ন্যানোমিটার এই রিজিয়ানের মধ্যে পড়ে, এটা হচ্ছে ভিজিবল রিজিয়ান। এই ভিজিবল রিজিয়ানের মধ্যে পরে দেখেছিল এবং সেইগুলোকেও নাম দিয়েছিল ওর মতো করে, জাস্ট র্যান্ডাম নাম দিয়েছিল। যেহেতু হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রা, সেই জন্য নাম দিয়েছিল এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এরকম সব এইচ ডেল্টা, এরকম সমস্ত লাইন নাম দিয়েছিল আর কি।
তাহলে এবার যখন এবার এই ভিজুয়াল রিজিয়ানে পড়ে মানে তাদের হচ্ছে এক একটা করে ল্যামডা পেয়েছিল, মানে বেসিক প্রথমে ফ্রিকোয়েন্সি পেয়েছিল ধরো, এবার যখন হচ্ছে তাদের একটা করে ফ্রিকোয়েন্সি পেয়েছিল, তাহলে ধরো এইচ আলফার কিছু একটা মোটামুটি একটা 450 ন্যানোমিটার মতো ফ্রিকোয়েন্সি পেয়েছে, মানে 450 সেকেন্ড ইনভার্স মতো ফ্রিকোয়েন্সি পেয়েছে। আচ্ছা, এইচ বিটার 600 সেকেন্ড ইনভার্স ফ্রিকোয়েন্সি পেয়েছে, এইচ গামার 700 সেকেন্ড ইনভার্স ফ্রিকোয়েন্সি পেয়েছে করে এরকমভাবে ও বিভিন্ন ফ্রিকোয়েন্সির কতগুলো লাইন পেয়েছিল। এবার সেইটা পাওয়ার পর ওই নাম্বারগুলোকে একটা ইকুয়েশনে ফিট করার চেষ্টা করেছিল, করে একটা ফিটিং ফর্মুলা দিয়েছিল প্রথম বামার, যে এই যে লাইন স্পেক্ট্রাটা পাওয়া যাচ্ছে সেই লাইন স্পেক্ট্রারগুলোর ফ্রিকোয়েন্সি মেজার করার একটা ফিটিং ফর্মুলা হতে পারে, যেটা যে ফিটিং ফর্মুলাটা ও সেই প্রথম দিয়েছিল আর কি বামার। হ্যাঁ, তাহলে সেইটা কি দেখা গেছে, তাহলে কি করেছিল যে বিজ্ঞানী বামার experimentally measured the wavelength of hydrogen atom line spectra and tried to fit them by a common equations, এটা। হ্যাঁ, আচ্ছা, তারপর এবং সে কি কি পেয়েছিল, যে at that time he found 9 discrete lines in the visible region এবং সেগুলোর নাম কি দিয়েছিল, এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা ডট 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 এরকম নাম দিয়েছিল। তাহলে সে কেমন দেখতে কেমন পেয়েছিল স্পেক্ট্রাটাকে ওপর থেকে মানে আর কি দেখতে কেমন হয়েছিল স্পেক্ট্রাটাকে, এরকম কিছু লাইন পেয়েছিল, যে একদম আলাদাভাবে পেয়েছিল একটা এইচ আলফা লাইন, এরকম একটা লাইন, তারপরে কিছুটা দূরে পেয়েছিল এইচ বিটা লাইন, তারপরে আরও কিছুটা দূরে পেয়েছিল এইচ গামা লাইন, তারপরে হচ্ছে কি তারপর থেকে এরকমভাবে পেয়েছিল এইচ ডেল্টা লাইন, তারপরে এরকমভাবে সব কাছাকাছি কাছাকাছি আরও কিছু লাইন পেয়েছিল এরকমভাবে। ঠিক আছে, এইভাবে এরকম পেয়েছিল। তাহলে এইটা পাওয়ার পরে এবার প্রতিটার একটা একটা করে ওয়েভলেন্থ আছে, এর একটা ওয়েভলেন্থ আছে ল্যামডা 1, এর একটা ওয়েভলেন্থ আছে ল্যামডা 2, এর একটা ওয়েভলেন্থ আছে ল্যামডা 3 অ্যান্ড সো অন। তাহলে এই ওয়েভলেন্থের ভ্যালুগুলো থেকে ও একটা ফিটিং ফর্মুলা দেওয়ার চেষ্টা করেছিল, যেটা হচ্ছে ফিটিং ফর্মুলাটা কি দিয়েছিল, ফিটিং ফর্মুলাটা ছিল হচ্ছে ল্যামডা এন ইকুয়ালস টু সি ইন্টু এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 4, এইটা প্রথম বলেছিল, ওয়ার এনটা নাকি শুরু হবে 3, 4, 5 এরকম, মানে 3 থেকেই প্রথম এনটা শুরু হবে, আর সি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, যার ভ্যালুটা ও বলেছিল 3645.6 অ্যাংস্ট্রম, এইটা। তাহলে এই প্রথম আর কি ফিটিং ফর্মুলা দিয়েছিল বামার, এবং তাহলে সেই ফিটিং ফর্মুলার সাথে ম্যাচ করিয়ে কি কি লাইন পাওয়া গেছিলো দেখা যাক। যে তাহলে প্রথমে এন ইকুয়ালস টু 3 যদি হয়, এন ইকুয়ালস টু 3 হলে সেটা বলেছিল যে প্রথম লাইন ল্যামডা এইচ আলফা, সেটা তার মানে হবে হচ্ছে সি ইন্টু 3 স্কোয়ার বাই 3 স্কোয়ার মাইনাস 4 এরকম পেয়েছিল। তারপরে এন ইকুয়ালস টু 4 হলে
সেটা হচ্ছে বলেছিল ল্যামডা এইচ বিটা, সেটা হচ্ছে সি ইন্টু 4² মাইনাস 4। তারপরে এন ইকুয়ালস টু 5 হলে ল্যামডা এইচ এটা কি গামা হবে, সেটা হচ্ছে সি ইন্টু 5² মাইনাস 4 অ্যান্ড সো অন, এরকম সব লাইন পেয়েছিল। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটাকে বলা হয় বামার ইকুয়েশন। বামার ইকুয়েশন এইটা, এবং এইটা পেয়েছিল, এবং এইটা কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে মিল ছিল। এইটা ঠিক, কারণ ও এক্সপেরিমেন্টাল যে ভ্যালুগুলো পেয়ে সেই ভ্যালুগুলো থেকেই একটা ফিটিং ফর্মুলা তৈরি করার চেষ্টা করেছিল, সেই জন্য এটা মিলছিল, অসুবিধা নেই। কিন্তু এইটা কিন্তু শুধু এইটাকেই ব্যাখ্যা করতে পারছিল, আর কোনো কিছুকে কিন্তু ব্যাখ্যা করতে পারছিল না। তাহলে আমার এখানে লাভ কিছু হলো না, কারণ আমি মানে কিছু নাম্বারের ওপর ডিপেন্ড করে সেখান থেকে একটা ফিটিং ফর্মুলা দেওয়া, সেইটা তো কোনো কাজের কথা না, কারণ এটা কোনো রকমভাবে ডিরাইভ করতে পারছিল না থিওরিটিক্যালি। এটা শুধুমাত্র এই হাইড্রোজেনের কিছু নাম্বার পাওয়া যাচ্ছিল, সেই নাম্বারটাকে মেলানোর জন্য একটা ফিটিং ফর্মুলা। তাহলে এটা খুব একটা পাওয়ারফুল কিছু না, তার মানে এখানেও থেমে থাকলে হবে না। তারপরে নেক্সট হচ্ছে আরও একটু মডিফাই করে, এই জিনিসটাকে আরও মডিফাই করে আসে বিজ্ঞানী রিডবার্গ। আচ্ছা, রিডবার্গ কি বলে যে বামার ফর্মুলা can be more conveniently expressed in terms of wave number. wave number মানে হচ্ছে নিউবার। ওয়েভ নাম্বার নিউবারটা মানে কি, সেটা কি করে আসে, সেটা হচ্ছে বেসিক্যালি বলছে এই যে নিউ বার যেটা, সেটার সাথে ল্যামডা রিলেশনটা হচ্ছে নিউ বার ইকুয়ালস টু 1/λ। মানে কি করে আসে, ব্যাপারটা হচ্ছে এইরকম যে নিউ ইন্টু ল্যামডা দিস ইজ ইকুয়ালস টু ভেলোসিটি অফ দ্য লাইট সি। তার কারণ হচ্ছে তুমি হচ্ছে এইটার করো ওই ইউনিট থেকে দেখো, এইটা হচ্ছে সেকেন্ড ইনভার্স, আর ল্যামডাটা হচ্ছে সেমি, তাহলে সেমি পার সেকেন্ড বা হচ্ছে গিয়ে মিটার বা মিটার পার সেকেন্ড, মানে এসআইতে হলে মিটার আর সিজিএসে হলে সেমি ল্যামডার ইউনিটটা, কারণ এটা হচ্ছে ওয়েভলেন্থ, আর নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তো যার ইউনিটটা হচ্ছে তোমার সেকেন্ড ইনভার্স, তাহলে মিটার পার সেকেন্ড বা সেমি পার সেকেন্ড সেটাই হচ্ছে ভেলোসিটির ইউনিট। তাহলে এটা মিলে যাচ্ছে, তাহলে এই নিউ ইন্টু ল্যামডা দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে সি, ভেলোসিটি অফ দ্য লাইট। তাহলে এইটা হচ্ছে কি স্পিড অফ লাইট, তখন অবধি এইটা ভাবা হয়েছিল। তার মানে এখান থেকে আমার কি হচ্ছে, তার মানে 1/λ মানে হচ্ছে নিউ বাই সি, তার মানে নিউ বাই সিটাই হচ্ছে নিউ বার, এটা বলা হয়েছিল। তার মানে নিউ বার ইকুয়ালস টু 1/λ ইকুয়ালস টু হচ্ছে নিউ বাই সি। তাহলে এই ল্যামডার থেকে আর কি নিউ বারের দিয়ে একটা এক্সপ্রেশন বার করেছিল এই বিজ্ঞানী রিডবার্গ, এবং বলেছিল যে ইফ ল্যামডা ইজ ইন দ্য ইউনিট অফ সেমি দেন নিউ বারের ইউনিট কি হবে, নিউ বার উইল বি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। এবং কি ইকুয়েশনটা কি হয়েছিল, যে আগেরটা কি ছিল, ল্যামডা এন ইকুয়ালস টু সি ইন্টু n²/n²-4 এটা ছিল, তাহলে যেটা ছিল বামার ইকুয়েশন। তাহলে এইবার কি হবে, এইবার নিউ বার এন ইকুয়ালস টু হবে 1/λn, সেটা ইকুয়ালস টু হচ্ছে n²-4 বা ইন্টু 1/c/n², এইটা হবে উল্টে যাবে, এইটা ইকুয়ালস টু হচ্ছে
কেন এটা করেছিল, নিউ বার দিয়ে কেন করেছিল, কারণ সেটা একটু পরেই বুঝতে পারবে যে ল্যামডার রেসপেক্টে যদি নিউ বার দিয়ে বা 1/λ দিয়ে করি তাহলে ইকুয়েশনটা কতটা ইজি হচ্ছে, মানে ইকুয়েশনটাকে সিম্পলিফাই করা যাচ্ছে এটা দিয়ে, আর কিছু কিন্তু কোনো কারণ নেই। মানে ওই আগের ইকুয়েশনটা থেকে নিউ বার দিয়ে যদি লিখি তাহলে ইকুয়েশনটা আরও অনেক বেশি সিম্পলিফাই করা যাচ্ছে, সেই জন্য এইটা দিয়ে এঁকেছিল, এইটা দিয়ে করেছিল। তাহলে এইটা হলে তাহলে এইটা মানে কি, এবার 1/cটা হচ্ছে ইজ আগেন অ্যানাদার কনস্ট্যান্ট, সেটাকে বললো যে কে ইন্টু, এই দেখো এই ভেতরের ব্যাপারটা কি হয়ে গেল, 1 - 4/n², এটা হয়ে গেল। মানে এইটা কিন্তু আগেরটার থেকে অনেক বেশি দেখতে সুন্দর হলো ইকুয়েশনটাকে, মানে ইকুয়েশনটাকে সিম্পলিফাই করা গেল এইটা দিয়ে। এরপর আরও সিম্পলিফাই কি করে করেছিল, আরও সিম্পলিফাই এখানে 4 কমন নিয়ে নিয়েছিল, তাহলে 4k হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 1/4 - 1/n², এরকম হয়ে গেল এইটা। আচ্ছা এইটা মানে আবার বলেছিল এই 4k ইকুয়ালস টু হচ্ছে আর ইনফিনিটি, এটা বলেছিল যে এটা হচ্ছে নিউ বার n ইকুয়ালস টু আর ইনফিনিটি ইন্টু 1 এই 4টাকে লিখেছিল 1/2² - 1/n²। দেখো কত ইকুয়েশনটা সোজা হয়ে গেল, মানে সোজা হয়ে গেল মানে দেখতে কত ভালো হয়ে গেল আগের রেসপেক্টে, যে এই এনের যে ভ্যালুটা, মানে এনটা যদি 3 থেকে হয় তাহলে সেটা এইচ আলফা, 4 থেকে হলে এইচ বিটা, এই এনের ভ্যালুটা যেটা, এনের ভ্যালুটা তো কোথা থেকে কত মানে কত নাম্বার থেকে কত নাম্বার, কি বলবো, মানে এখনও কিন্তু অরবিট বা অরবাইটাল এইগুলো এখনও বলতে পারি না, কারণ এইগুলোর কনসেপ্ট এখনও আসেনি। তাহলে এই এনের যে ভ্যালু, সেই ভ্যালু অনুযায়ী এনটা 3 নম্বর লাইন না 4 নম্বর লাইন, সেই অনুযায়ী তো লাইনের নামকরণ করব, যেটা বামার দেখিয়েছিল এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা। কিন্তু এখন কিন্তু ইকুয়েশনটা দেখতে অনেক বেশি সোজা, অনেক বেশি সিম্পলিফাইড হয়ে গেল। তাহলে এইটাকে বলা হয় দিস ইজ দ্য রিডবার্গ বামার ইকুয়েশন, এটাকে প্রথম বলা হয়। তাহলে এরপর হচ্ছে, তাহলে যেখানে আরও কিছু বলতে হবে, যেখানে এই আর ইনফিনিটিটা কি, আর ইনফিনিটিটা হচ্ছে 4k ইকুয়ালস টু, বেসিক্যালি এটা কী ছিল 4/c, কারণ k মানে তো 1/c, তার মানে এর ভ্যালু যদি বসাই যে 4/c মানে কত, সিটা হচ্ছে কনস্ট্যান্ট, যার ভ্যালুই আগের বার বলেছিলাম ওই বামার ইকুয়েশনে যে 3645.6 এত অ্যাংস্ট্রং ছিল, এত অ্যাংস্ট্রং। তাহলে এইটা মানে হচ্ছে 4/3645.6 ইন্টু 10⁻⁻8 সেমি। তাহলে এইটা ইকুয়ালস টু এটাকে যদি এই ক্যালকুলেটারে করো তাহলে এইটার ভ্যালু আসে 109,737.3 সেন্টিমিটার ইনভার্স, এই আর ইনফিনিটির ভ্যালু আসে। এই আর ইনফিনিটিটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। এইটাই এবার আমাদেরকে এইটা নিয়েই তো এবার চলতে হবে, রিডবার্গ কনস্ট্যান্ট তো এরপরে লাগবে, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু প্রথম রিডবার্গ কনস্ট্যান্ট আবিষ্কৃত হয়। তাহলে যখন এই রিডবার্গ কনস্ট্যান্ট চলে আসলো, তাহলে সেখান থেকে তারপরে আরও মডিফাই হয়, এই ইকুয়েশনটাকে আরও মডিফাই করে বা এই স্পেকট্রাল লাইনের ইনফরমেশনটাকে আরও মডিফাই করে রিডবার্গ এরপর বলেন যে রিডবার্গ also suggested that some more spectral lines may be observed for hydrogen atom that obey equation, সেই ইকুয়েশন কি, যে নিউ বার যেটা হচ্ছে n2 থেকে n1 এ ট্রানজিশন হচ্ছে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, দিস ইজ n2 স্টেট থেকে n1 স্টেটে ট্রানজিশন হচ্ছে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স,
সেইটা ইকুয়ালস টু হচ্ছে আর ইনফিনিটি ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এইটা আচ্ছা, এটাও কিন্তু একটা এক্সপেরিমেন্টালি ফিটিং ফর্মুলা। রিডবার্গও কিন্তু যেটা দেয় সেটা হচ্ছে বামারের যে এক্সপেরিমেন্টাল ফিটিং ফর্মুলা সেইটাকে প্রথমে মডিফাই করে সিম্পলিফাই করার জন্য। এবার সেইটা মডিফাই করার পর দেখে যে নট অনলি এইচ আলফা এইচ বিটা এইচ গামা সেইগুলো নয়, আরও কিছু স্পেকট্রাল লাইন পাওয়া যাচ্ছে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে। তখন সেটাকে সেই জন্য ওই ইকুয়েশনটাকে আরও সিম্পলিফাই করে, মানে যেহেতু আরও কিছু এক্সট্রা লাইন পাওয়া যাচ্ছে তার মানে বলছে যে এখানে শুধুমাত্র ইকুয়েশনে একটাই ভ্যারিয়েবল আছে সেটা নয়, মানে এন যেটাকে জাস্ট একটা ভ্যারিয়েবল বলা হয়েছিল এটা নয়, এখানে আরও কিছু ভ্যারিয়েবল, আরও একটা ভ্যারিয়েবল এর মধ্যে ইনভলভ আছে। সেটা ওই এক্সপেরিমেন্টাল লাইনগুলো থেকেই কিন্তু বলে। এগুলো সবকটাই একটা এক্সপেরিমেন্টালি ফিটিং ফর্মুলা, কোনো থিওরিটিক্যাল ডেরিভেশন বা থিওরিটিক্যাল এক্সপ্লানেশন দিতে পারেনি, সেই জন্য এগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হয়নি। ফাইনালি অ্যাকসেপ্টেড হয়নি মানে আর কি এখানেই থেমে যায়নি রিসার্চ, মানে এর পরেও চলতে থেকেছে, যে কারণেই তো আস্তে আস্তে আরও অনেক কিছু পড়তে হবে আমাদের। হ্যাঁ, তো এটাই ছিল প্রবলেম এখানে আর কি। তাহলে এইটা প্রথম বলে, এইটা হচ্ছে রিডবার্গ এই ইকুয়েশনটা দেয়, যেখানে কি হবে যে অবশ্যই n2 গ্রেটার দ্যান n1 হতে হবে। এবার n1 ইকুয়ালস টু যদি তোমার হচ্ছে যদি এরকম হয় 1 2 3 এরকমভাবে যদি হয় তাহলে n2টা কোথা থেকে শুরু হবে, 1 হলে এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এইভাবে আর কি এরকমভাবে হবে। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে কি বলে যে n যদি এরকম হয়, যে যদি তোমার এরকম হয় যে যদি n1টা 1 হয় তাহলে n2টা হতে পারে 2 থেকে শুরু হবে, 2 3 4 ডট 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 এরকম হবে। তখন এইটাকে বলে যে এইটা হচ্ছে গিয়ে এইটার নাম দেয় লাইম্যান সিরিজ। এবং এইটা কেমন রিজিয়ানে পড়ে দেখেছিল, এইটা বলছে ইউভি ভিজিবল রিজিয়ানে এটা পড়ে, এটা দেখেছিল এক্সপেরিমেন্টালি। আচ্ছা, তারপরে বলছে যে n2টা যদি 2 হয় তাহলে n1টা যদি 2 হয় তাহলে n2টা কোথা থেকে শুরু হবে, n2টা শুরু হবে 3 থেকে, 3 4 5 ডট ডট ডট। এইটাকে বলেছিল এইটা হচ্ছে গিয়ে বামার সিরিজ। বামার সিরিজ এইটা কোথায় পড়ে, এইটা হচ্ছে গিয়ে ভিজিবল রিজিয়ানে পড়ে, ওটা হচ্ছে ইউভি ভিজিবল রিজিয়ান উপরেরটা, এটা বেসিক্যালি ভিজিবল রিজিয়ানে পড়ে। যে কারণে বামার কিন্তু এইটা বলতে পেরেছিল, কারণ যে বামার যে হাইড্রোজেন অ্যাটমে যে লাইন স্পেক্ট্রাটাকে ব্যাখ্যা করতে পেরেছিল সেটা অবশ্যই ভিজিবল রিজিয়ানে পড়ে, তার জন্যই কিন্তু বলতে পেরেছিল। ভিজিবল ছাড়া তো দেখতে পেত না, তাহলে তার বলতে পারতো না, সেই জন্যই এটাকেই বামার সিরিজ বলে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে n1টা যদি 3 হয় তাহলে n2টা হবে 4 5 6 ডট ডট ডট। তখন এইটাকে বলেছিল, এইটাকে বলা হয়, এইটার নাম দিয়েছিল পাস্টেন সিরিজ। এটা কোন রিজিয়ানে পড়ে, এইটা হচ্ছে গিয়ে আইআর রিজিয়ানে পড়ে। এরপরটা হচ্ছে n1 যদি 4 হয় তাহলে n2টা হচ্ছে গিয়ে 5 6 7 এইভাবে হবে, তাহলে এইটার নাম হচ্ছে গিয়ে পাস্টেনের পর ব্র্যাকেট সিরিজ। তারপরে হচ্ছে n1টা যদি 5 হয় তাহলে n2টা হবে হচ্ছে 6 7 8 এইভাবে হবে, এইটাকে বলা হয় হচ্ছে ফান্ড সিরিজ অ্যান্ড সো অন। তারপরে আর একটা আছে হচ্ছে আরও পেয়েছিল যে n1 যদি 6 হয় তাহলে n2টা হচ্ছে 7 8 9 এইভাবে যাবে, তাহলে সেখন এটাকে বলা হয় হচ্ছে হামফ্রে। এইটা এবং এই প্রতিটাই বেসিক্যালি পড়ে হচ্ছে আইআর রিজিয়ানের মধ্যে পড়ে এইভাবে। ঠিক আছে, এইগুলো পেয়েছিল, তাহলে এইগুলো দেখতে, আর এগুলো মানে কেমন বলতে চেয়েছিল বেসিক্যালি n1 n2-র ব্যাপারটা, সেটাকে যদি এরকমভাবে এনার্জি অনুযায়ী সাজাই তাহলে সেই ব্যাপারটা কেমন দেখতে পেয়েছিল, এরকম আছে। এইবার এইদিকে হচ্ছে এনার্জি প্লট করছে, তাহলে বলছে এনার্জেটিক্যালি বিভিন্ন রকম স্টেট পেয়েছিল কোন একটা মলিকুলের ক্ষেত্রে।
এবং কেন এরকমভাবে, এখানে অনেক প্রশ্ন থাকবে যেগুলো ওই তোমরা মানে যেগুলোর ব্যাখ্যা কোনোভাবেই এখন দেওয়া যাবে না, মানে কনভিন্স করা যাবে না কোনোভাবে যে কেন এরকম। যত দেখেছো আমি এনার্জেটিক্যালি নিচের দিকে আসছি তত কিন্তু গ্যাপ বাড়াচ্ছি, বা যদি দেখো ওপর যত এনার্জেটিক্যালি নিচ থেকে ওপরের দিকে যাচ্ছি তত হচ্ছে গ্যাপ কিন্তু এনার্জি দুটো স্টেটের মধ্যে গ্যাপ আস্তে আস্তে কমাতে থাকছি। হ্যাঁ, মানে এরপর পরেরটা আরও কাছাকাছি হবে, এইভাবে হবে, আর মানে এর পরেরটা আরও কাছাকাছি হবে, এইভাবে যেতে যেতে একসময় জিনিসটা কন্টিনিউয়াস হয়ে যাবে, এরকম হবে আর কি। সেগুলো কেন করছি এগুলোর সব মানে ভীষণই মানে এই এখন যেগুলো বলছি সেগুলো একদম প্রাইমারি স্টেজে। এই প্রতিটা ছবিরই একটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে হুইচ আর ভেরি ভেরি লজিক্যাল। তো সেইগুলোর জন্য তো ওই কোয়ান্টাম মেকানিক্স খুব ভালো করে বুঝতে হবে আর কি। তাহলে সেইটা এখনও অনেক পরের কথা, তো আপাতত দেখা যাক। তাহলে এরকম যদি লাইন মানে এনার্জিকে লিখি তাহলে আমার তাহলে প্রথমটা কি বলেছিলাম যে n=2 থেকে যেগুলো হবে মানে n=1-এ যে স্পেক্ট্রাগুলো আসবে, মানে এই যে 2 থেকে 1-এ, তার মানে এইটা হচ্ছে n=1, এটা হচ্ছে n=2, এটা হচ্ছে n=3, n=4, n=5, n=6, n=7, n=8 অ্যান্ড সো অন, এইভাবে। এবার তাহলে n=1-এ যেগুলো আসবে মানে আচ্ছা এটাই n=1 লিখলে ভালো হতো, যাই হোক এটা হচ্ছে n=1-এ যেগুলো আসবে তাহলে হচ্ছে এখান থেকে এইখানে, এখান থেকে এখানে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে অ্যান্ড সো অন। এই জিনিসটাকে বলা হয়, এইটা দিচ্ছিল লাইম্যান সিরিজ। এরপর হচ্ছে n=2-তে, তাহলে 3 থেকে 2-তে, 4 থেকে 2-তে, 5 থেকে 2-তে, 6 থেকে 2-তে অ্যান্ড সো অন। এইটা হচ্ছে বামার এইটা। তারপরে হচ্ছে 3-তে, তাহলে 4 থেকে 3-তে, 5 থেকে 3-তে, 6 থেকে 3-তে, 7 থেকে 3-তে, 8 থেকে 3-তে অ্যান্ড সো অন। এইটা হচ্ছে গিয়ে বামারের পর হচ্ছে পাসচেন, এরকম অ্যান্ড সো অন, এরকমভাবে পেয়েছিল আর কি স্পেকটা, বুঝতে পেরেছে? এইভাবে আসে আর কি। তারপরে নেক্সট আসে হচ্ছে গিয়ে, তাহলে এইটা হলো। এবার এইটার পর এইটা তো আর কি একটা এগুলো সবই এক্সপেরিমেন্টালি ফিট করা হয়েছিল। তাহলে এইটার পর এটাকে কিছুটা থিওরিটিক্যালি ব্যাখ্যা করার জন্য বা কিছুটা থিওরিটিক্যালি ডিরাইভ করার জন্য এরপর আসে রিস কম্বিনেশন প্রিন্সিপাল। রিস কম্বিনেশন প্রিন্সিপালে বিজ্ঞানী রিস কি বলে এই যে নিউ বার মানে যেটা বেসিক্যালি সেন্টিমিটার ইনভার্সে আছে, এইরকম যে কোনো সেন্টিমিটার ইনভার্সে আসছে এরকম নিউ বারকে মানে মানে যে কোনো একটা নিউ বারকে মানে দুটো স্টেটের নিউ বারের লিনিয়ার কম্বিনেশন হিসাবে লেখা যায়, এটা বলে। কি বলে মানে জিনিসটাকে লিখলে বুঝতে পারবে। তাহলে এরপর আসে হচ্ছে 1908 সালে বিজ্ঞানী রিডস কম্বিনেশন প্রিন্সিপাল কি বলে যে এনি ফ্রিকোয়েন্সি in centimeter inverse can be expressed as a linear combination of আদার ফ্রিকোয়েন্সিস, এটা বলে। আচ্ছা, তার মানে ব্যাপারটা কি মানে বলছে যে যদি ধরো একটা কোনো ট্রানজিশন হয়েছে এন এর স্টেট থেকে এম এর স্টেট, মানে যেটা n=1 2 3 এরকম বলছিলাম না, তেমন ধরো জেনারেলাইজ করছি যে কোনো একটা ট্রানজিশন হচ্ছে যেটা এন এর স্টেট থেকে এম এর স্টেটে এরকম ট্রানজিশন হচ্ছে এন থেকে এম এ, তার জন্য নিউ বারটাকে এরকমভাবে যদি লিখি যে এম, এই যে এম থেকে এনে ট্রানজিশন হয়েছে এইটা, সেইটাকে নাকি এরকমভাবে লেখা যাবে নিউ বার এম থেকে এল প্লাস নিউ বার
এল থেকে এন, এইটা এরকমভাবে নাকি লেখা যাবে, এইটা প্রথম রিডস বলে। মানে এটা কিছুটা কি ওই আগের যে ফর্মুলাগুলো সেগুলোকে থিওরিটিক্যালি ডিরাইভ করার কিছুটা চেষ্টা করে, সেইটাকে বলে যে কোনো একটা ফ্রিকোয়েন্সিকে দুটো আলাদা ফ্রিকোয়েন্সির লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যাবে। তার মানে এটাকে মানে পিক্টোরিয়ালি ব্যাপারটা কেমন এরকম আছে। এবার ধরো এইটা হচ্ছে গিয়ে, এবার ধরো এইটা হচ্ছে গিয়ে ধরো এন এর স্টেট, এইদিকে এনার্জি, আর এইটা ধরো হচ্ছে গিয়ে এম এর স্টেট আছে, ঠিক আছে। আর মাঝখানে কোথাও একটা এরকম একটা জায়গায় বলছে যে এল স্টেট আছে। তাহলে এই যে এম থেকে এন এই যে এমিশন স্পেক্ট্রা যেটা, এইটার যে নিউ বার সেইটা নাকি হবে এম থেকে এল, এইটা তারপরে এল থেকে এন, এইটা হচ্ছে গিয়ে নিউ বার এম থেকে এল, এইটা নিউ বার এল থেকে এন, আর এটা হচ্ছে নিউ বার এন থেকে এম, এইটা এরকম বলেছিল, ঠিক আছে। তাহলে এইটা বলার পর তার মানে এইটাকে ওই আগের যে আর কি ফর্মুলাটা সেইটা দিয়ে কিভাবে, সেটা দিয়ে কিভাবে এনেছিল যে নিউ বার এম থেকে এন, এইটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আর ইনফিনিটি 1/n² মাইনাস 1/n², আগের ফর্মুলা অনুযায়ী এইভাবে লিখতে পারি। তার মানে এইটা মানে হচ্ছে আর ইনফিনিটি বাই n² মাইনাস আর ইনফিনিটি বাই m², এইটা। এইবার এইটাকে জাস্ট এইভাবে লিখেছিল যে আর ইনফিনিটি বাই l² মাইনাস আর ইনফিনিটি বাই m², এইটা প্লাস আর ইনফিনিটি বাই n² মাইনাস আর ইনফিনিটি বাই l², এইভাবে মানে এইটাকে প্লাস করে এইটাকে আবার মাইনাস করে দিয়েছি। তার মানে এইটা ইকুয়ালস টু বেরোলো যে আর ইনফিনিটি ইন্টু 1/l² মাইনাস 1/m² প্লাস আর ইনফিনিটি ইন্টু 1/n² মাইনাস 1/l², এইটা। তার মানে এইটা মানেই ওই এল থেকে এম আর এন থেকে এল হয়ে গেল, এটা ইজ ভেরি সিম্পল। তাহলে এইটা মানেই হচ্ছে নিউ বার এম থেকে এল প্লাস নিউ বার এন থেকে এল, এইটা, ঠিক আছে। এইরকমভাবে বলেছিল, কিছুটা দেওয়ার চেষ্টা করেছিল, বাট এইটা দিয়েও খুব একটা লাভ কিছু হয়নি। আচ্ছা, তারপরে আসে হচ্ছে গিয়ে এরপর বিভিন্ন মডেল আসে, যে মডেলগুলো একটু একটু করে আর কি অ্যাকসেপ্টেড হতে শুরু হয়। তার মধ্যে কিন্তু এই যে এই ট্রানজিশানগুলো বলা হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি এখানে ট্রানজিশানটা কোনটা হচ্ছে, মানে কি ট্রানজিশান হচ্ছে, তার জন্য আমরা এই লাইট পাচ্ছি, মানে লাইট তো পাঠাচ্ছি, সেই লাইটের মধ্যে অ্যাকচুয়ালি কি ট্রানজিশান হচ্ছে, মানে বা এখান থেকে যে বলছি যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজিশান হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কি নেমে আসছে বা কি উঠে যাচ্ছে, সেইটা বোঝাটা দরকার ছিল। সেই জন্য এইটার পর আসে হচ্ছে 1897 সালে, 1897 সালে আসে হচ্ছে গিয়ে তোমার স্যার জে থমসন, এরপর আসে হচ্ছে স্যার জে থমসন। 1897 সালে স্যার জে থমসন মানে ডিসকভার্ড ইলেকট্রন আর কি, ডিসকভার্ড ইলেকট্রন as a fundamental particle of atom which is massive and নেগেটিভলি চার্জ, এবং সেটা কি বলে যে যার মাসটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি, আর হচ্ছে চার্জ কত, চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, বা হচ্ছে গিয়ে 4.8 ইন্টু 10⁻⁻10 ESU, এরকম আর কি, ঠিক আছে। এটা বলে। আচ্ছা, এরপর হচ্ছে বিভিন্ন মডেল আবিষ্কৃত হয়, এবং প্রতিটা মডেল থেকেই প্রতিটা মডেলকে কিভাবে মাথায় রেখে আবিষ্কার হয়, তাহলে
মডেলস অফ অ্যাটম, যার মধ্যে 1 নম্বর হচ্ছে থমসন মডেল প্রথম আসে, 2 নম্বর হচ্ছে রাদারফোর্ড মডেল, 3 নম্বর হচ্ছে বোর মডেল, 4 নম্বর হচ্ছে সোমারফিল্ড। মানে বোর মডেলেরও তোমার হচ্ছে লিমিটেশন থাকে, যে কারণে তখন সেই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য আসে উইলসন সোমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল, বাট সেখান থেকে সোমারফিল্ড মডেল আসে। আচ্ছা, সোমারফিল্ড মডেল। অ্যান্ড 5 নম্বর হচ্ছে ফাইনালি কোয়ান্টাম মেকানিক্স, ওয়েভ মেকানিক্যাল মডেল, যেটা বেসিক্যালি শরিঞ্জার ইকুয়েশন। শরিঞ্জার ইকুয়েশন ফর হাইড্রোজেন অ্যাটম, এবং সেখান থেকেই অ্যাকচুয়াল স্পেক্ট্রাটাকে ব্যাখ্যা করা যায় এত কিছু মডেলের পর। এবং এই প্রতিটা মডেলেই কী কী মানে জিনিস, মানে কী কী আর কি পয়েন্ট মাথায় রেখে এই মডেলগুলোকে তৈরি করা হয়েছিল, বা কী কী পয়েন্ট মাথায় রেখে মানে কি, মানে এই মডেলগুলো আবিষ্কৃত হওয়ার পর কোন কোন পয়েন্টগুলোকে অ্যাকচুয়ালি ভেরিফাই করার চেষ্টা করা হয়েছিল, যাতে করে আমি এই মডেলটাকে মানে পুরোপুরিভাবে মানে আর কি সায়েন্টিস্টরা অ্যাকসেপ্ট করতে পারে। সেই জিনিসগুলো কি কি ছিল, সেইগুলো হচ্ছে মানে বেসিক রিকুইজিটস অফ এ স্যাটিসফ্যাক্টরি অ্যাটমিক মডেল। অ্যাকচুয়ালি কী ছিল, এখন অবধি কী কী বোঝা গেছে, যে রিকুইজিটস অফ এ স্যাটিসফ্যাক্টরি অ্যাটমিক মডেল, সেটা কি ছিল? 1 নম্বর হচ্ছে অ্যাটমি স্টেবল, 2 নম্বর হচ্ছে অ্যাটমস আর ইলেকট্রিক্যালি চার্জড, এই অ্যাটমস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল, চার্জড বলছি সরি, ইলেকট্রিক্যালি নিউট্রাল হতে হবে। 3 নম্বর হচ্ছে রেডিয়াস অফ অ্যাটম শুড বি হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার, এইটা হতে হবে। অ্যান্ড 4 নম্বর হচ্ছে অ্যাটম গিভস লাইন স্পেক্ট্রা, এইটা, এই 4টেকে ফুলফিলড হতে হবে। এই 4টে যদি ফুলফিলড হয় তাহলেই কোনো একটা মানে ওই এই মডেলকে, অ্যাটমিক মডেলকে অ্যাকসেপ্ট করা যাবে। এইটা হচ্ছে ব্যাপার, এখন বেসিক ব্যাপার। আচ্ছা, তাহলে এরপর তাহলে প্রথম যেটা আসে থমসন মডেল। তাহলে থমসন মডেল কি বলে? থমসন মডেলকে ওই আরেকটা হচ্ছে পাম পুডিং মডেলও বলা হয়, থমসনস পাম পুডিং মডেল। সেখানে কি বলা হয়, যে বেসিক্যালি বলে যে থমসন মডেলে বলাই মানে ধরেই নেয়, মানে এইভাবেই বলা শুরু হয় যে কোনো একটা অ্যাটমের রেডিয়াস হচ্ছে 10⁻⁻8 সেমির মতো, এবং অ্যাটমটা হচ্ছে নিউট্রাল, কিন্তু সেই অ্যাটমের ওপর মানে কিছু নেগেটিভলি চার্জড পার্টিকেল বা নেগেটিভলি চার্জড আয়ন বেশ কিছু পার্টিকুলার ডিস্টেন্সে মানে কি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। কেমনভাবে ছড়িয়ে আছে? যেমন আর কি ওই কেকের ওপর বাদাম বা কেকের ওপর ওই আরও কী সব চেরি এরকম ছড়িয়ে থাকে, সেই জন্য এটাকে বলা হয় পাম পুডিং মডেল। এরকমভাবে এটা বলে প্রথম। এবার এইটা বলার পরে তাহলে মানে এখানে এবার তাহলে প্রথমে দেখতে হবে যে অ্যাটম ইজ স্টেবল, সেটা হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে বলছে যে অ্যাটম, তাহলে প্রথম হচ্ছে অ্যাটম ইজ স্টেবল, এই জিনিসটাকে নাকি ও ব্যাখ্যা করতে পারেনি। সেটা আগে কোনগুলোকে ব্যাখ্যা করতে পেরেছে সেটা দেখি। তাহলে 3 নম্বর যে পয়েন্টটা, যে রেডিয়াস অফ অ্যান অ্যাটম 10⁻⁻8 সেমি, সেইটাকে ব্যাখ্যা করতে পেরেছে। আচ্ছা, অ্যাটমস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল, সেটাকেও ব্যাখ্যা করতে পেরেছে। সেটাকে কি করে ব্যাখ্যা করতে পেরেছে? না, বলছে যে এই অ্যাটমের ওপর যে তোমার হচ্ছে অ্যাটমের ওপর যে আছে মানে ও অ্যাটমের ওপর যে নেগেটিভলি
চার্জড যে এটা আছে, নেগেটিভলি চার্জ যে আর কি আয়নগুলো ছড়িয়ে আছে, আর অ্যাটমটা যেটা হচ্ছে 10⁻⁻8 সেমি, যেটা সেইটা বলছে পজিটিভলি চার্জ। আর তার উপরে যে নেগেটিভলি চার্জ কিছু আর কি কিছু আয়ন বা কিছু হচ্ছে গিয়ে পার্টিকেল বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। তাহলে এইভাবে এবার মানে এইভাবে পজিটিভ আর নেগেটিভ মানে ততগুলোই নেগেটিভলি চার্জ আয়ন আছে যতগুলো থাকলে ওই অ্যাটমের পজিটিভ চার্জকে ও নালিফাই করতে পারবে, সো দ্যাট দ্য ওভারঅল অ্যাটম যেটা সেটা ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়ে যাচ্ছে। এইটা থমসন বলেছিল। তাহলে মানে যদিও এইটা হয়তো একদমই ভুল বলেছিল, হ্যাঁ, কারণ ও তখন অবধি প্রোটন নিউট্রন এগুলো কিছু বলতে পারিনি, কিন্তু এইটুকু অ্যাটলিস্ট ব্যাখ্যা করা যাচ্ছিল যে অ্যাটমস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল, সেইটা ব্যাখ্যা করতে পেরেছিল। রেডিয়াস অফ দ্য অ্যাটম 10⁻⁸ সেমি এটাও বলেছিল। আচ্ছা, আর অ্যাটম যে স্পেকটা দেয় সেটা কি বলেছিল? সেটা বলেছিল এই যে নেগেটিভলি চার্জড আয়নগুলো যেটা আছে অ্যাটমের ওপর, সেইগুলো বলছে সবসময় অসিলেট করছে। এবার সেইগুলো যেহেতু কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে দে আর অলওয়েজ অসিলেটিং, এবং তারা যেহেতু অসিলেট করছে সেহেতু এখন ফ্রম ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, যেটা ততদিনে আবিষ্কার হয়ে গেছিলো, সে আবার বলেছিল ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে আবার দেখা যায় যে কোনো অসিলেটিং চার্জ পার্টিকেল তারা সবসময় আর কি তোমার এনার্জি রেডিয়েট করে, তারা সবসময় এনার্জি রেডিয়েট করে। এবং যেহেতু এই মানে নেগেটিভলি চার্জ পার্টিকেলগুলো সবসময় অসিলেট করছে, তার মানে তারাও একটা এনার্জি রেডিয়েট করছে, এবং সেই এনার্জি রেডিয়েশনের ফলেই স্পেকটা পাওয়া যাচ্ছে, এটা বলেছিল। কিন্তু লাইন স্পেকটা বলেনি, লাইন স্পেকটা বলতে পারেনি কেন ডিসক্রিট লাইন পাওয়া যাচ্ছে বলতে পারেনি। তাহলে তো প্রতিটা ইলেকট্রিক্যালি নিউট্রাল চার্জ একই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, তারা একই পরিমাণ একটা স্পেকটা হচ্ছে গিয়ে মানে এনার্জি রেডিয়েট করবে, তার মানে একটা কন্টিনিউয়াস লাইন পাওয়ার কথা, তাহলে সেইটা বলতে পারেনি থমসন। লাইন স্পেকটা মানে কি, মানে ডিসক্রিট কিছু লাইন দেয়, সেইটা বলতে পারিনি। আর 1 নম্বর যেটা যে অ্যাটমি স্টেবল, সেটাও বলতে পারিনি। হ্যাঁ, শুধু বলেছিল যে ইলেকট্রিক্যালি নিউট্রাল আর রেডিয়াস অফ দ্য অ্যাটম 10⁻⁸ সেমি। তাহলে এইটা ছিল থমসন মডেলের আর কি লিমিটেশন। আচ্ছা, তাহলে অ্যাটমি স্টেবল এটা কেন বলতে পারেনি? কারণ এটা ব্যাপারটা হচ্ছে যে বলছে যতটা পজিটিভ চার্জ আছে অ্যাটমে, ঠিক ততগুলোই নেগেটিভ চার্জ আছে, যার ফলে পজিটিভ আর নেগেটিভকে নালিফাই করে দিচ্ছে, দ্যাট ইজ ওকে। বাট হোয়াট অ্যাবাউট দ্য কুলম্ব ফোর্স? কুলম্ব ফোর্সকে কে ব্যালেন্স করছে? মানে এই যে পজিটিভ চার্জের পাশে যে নেগেটিভ চার্জ আছে, তার মানে তো প্রতিটা পজিটিভ চার্জ আর প্রতিটা নেগেটিভ চার্জের মধ্যে একটা কুলম্ব ফোর্স কাজ করছে, কুলম্ব অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। ততদিন তো কুলম্ব অ্যাট্রাকটিভ ফোর্স তো আবিষ্কৃত হয়ে গেছে। তাহলে এই যে পজিটিভ আর নেগেটিভ চার্জ আছে, তাহলে এর মধ্যে তো একটা কুলম্ব অ্যাট্রাকটিভ ফোর্স আর কি কাজ করছে। সেই কুলম্ব অ্যাট্রাকটিভ ফোর্সকে কে ব্যালেন্স করছে সেটা তো বলতে পারিনি। তাহলে কুলম্ব, তার মানে প্রতিটা ফোর্সেরই মানে সেই আমরা কি জানি যে প্রত্যেকটা ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া থাকবে, তার মানে পজিটিভের সাথে নেগেটিভ আছে, সেটা নালিফাই হয়ে গেল। কিন্তু এই যে পজিটিভ আর নেগেটিভ চার্জ যে পাশাপাশি আছে, তাদের মধ্যে তো একটা কুলম্ব অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, তার মানে সেই অ্যাট্রাকশন ফোর্সেরও তো একটা নেগেটিভ, একটা হচ্ছে কি অপোজিট কোনো ফোর্স থাকতে হবে, যেটা এই অ্যাট্রাকশন ফোর্সটাকে নালিফাই করবে, সো দ্যাট দ্য সিস্টেম স্টেবল হবে, সেইটাও বলতে পারেনি। তার মানে 1 নম্বর হচ্ছে অ্যাটমি স্টেবল, এটাকে ব্যাখ্যা করতে পারিনি। আর 4 নম্বর হচ্ছে অ্যাটম গিভস লাইন স্পেকটা, এটাকেও ব্যাখ্যা করতে পারিনি। এবং এই অ্যাটমস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল যেভাবে ব্যাখ্যা করেছিল সেটাও অ্যাকচুয়ালি ঠিক না, সেটা পরে বোঝা যাবে। বুঝতে পেরেছো? এই তোমরা বুঝতে পারছো তো? আছো তো তোমরা আমার সাথে? হ্যাঁ দিদি। ঠিক আছে, এরকম। হ্যাঁ, এইটা হয়েছিল ব্যাপারটা। তাহলে কি বলেছিল একটু মোটামুটি এ করে নেওয়া যাক। যে 1904 সালে স্যার জে থমসন এইটা অ্যাটম ইজ এ solid sphere of radius 10⁻⁸ semi, and it is electrically পজিটিভলি চার্জড, এটা বলেছিল। তাহলে যে কারণে বলেছিল
যে দ্য নেগেটিভলি চার্জড electrons are embedded at certain definite positions, much like palms in a পুডিং। এটা বলেছিল। তার মানে ব্যাপারটা দেখতে কেমন, এরকম বলেছিল যে এরকমভাবে একটা অ্যাটম 10⁻⁻8 রেডিয়াসের এরকমভাবে একটা অ্যাটম আছে, যার মধ্যে এরকমভাবে বিক্ষিপ্তভাবে নেগেটিভলি চার্জড এগুলো এইভাবে হচ্ছে ছড়িয়ে আছে, এরকম বলেছিল আর কি। ঠিক আছে, তাহলে তাহলে এবং এই অ্যাটমটা হচ্ছে পজিটিভলি চার্জড সেটা বলেছিল, আর তার মধ্যে ততগুলোই নেগেটিভলি চার্জড অ্যানায়ন বিক্ষিপ্তভাবে আছে যাতে করে পুরোটা নিউট্রাল হয়, এটা বলেছিল। তাহলে ওভারঅল নেগেটিভ চার্জ মাস্ট ব্যালেন্স the overall positive charge such that the atom becomes electrically নিউট্রাল। এইটা টু এক্সপ্লেন, মানে আমি এতক্ষণ মুখে যা বললাম সেগুলো একটু জাস্ট লিখে দিচ্ছি। টু এক্সপ্লেন দ্য স্পেকট্রা, তাহলে এইটা হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল 2 নম্বর যে ব্যাপারটা সেইটা প্রমাণ হয়ে গেল, প্রমাণ করতে পেরেছিল। এবার নেক্সট হচ্ছে স্পেকট্রা কী করে বলেছিল, যে লাইন স্পেকট্রা দেয় সেটাকে কী করে ব্যাখ্যা করেছিল, সেটা বলেছিল যে টু এক্সপ্লেন দ্য স্পেকট্রা he assumed that the negatively charged electrons are not stationary but oscillate with the same frequency, and according to Maxwell's electromagnetic theory, কি যে কোনো অসিলেটিং চার্জ পার্টিকেল তারা এনার্জি রেডিয়েট করে। তাহলে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অ্যান্ড oscillating charged particle can emit electromagnetic radiation and this explains the spectra emitted by an atom। ভালো কথা, তাহলে স্পেকটাকে এক্সপ্লেন করেছিল কিন্তু লাইন স্পেকটাকে সম্পর্কে কিন্তু কিছু বলতে পারেনি। তাহলে এখানে পজিটিভ পয়েন্ট কী কী পাওয়া গেল, তাহলে 1 নম্বর পজিটিভ পয়েন্ট এখান থেকে কী কী পাওয়া গেল, যে সাইজ অফ অ্যান অ্যাটম, যেটাও ঠিক বলেছিল,
এইটা একটা। আর 2 নম্বর হচ্ছে যেটা বলেছিল যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, এইটা, এই দুটো বলেছিল। বাট নেগেটিভ, বাট এর লিমিটেশন কী কী ছিল, লিমিটেশনস কী কী ছিল, লিমিটেশন ছিল হচ্ছে যে অ্যাটমি স্টেবল, এই কথাটা ব্যাখ্যা করতে পারেনি। তাহলে এই যে অ্যাটমি স্টেবল, এই যে ব্যাপারটা, দিস ক্যান নট বি এক্সপ্লেইনড বাই থমসনস অ্যাটমিক মডেল, এটা দিয়ে ব্যাখ্যা করতে পারেনি। তাহলে কি বলেছিল যে যে এইটা তো যদি ব্যাখ্যা করতে হয়, তার মানে এই যে পজিটিভ চার্জের সাথে নেগেটিভ, যেটা আমি বললাম একটু আগে, আর একবার বলছি যে পজিটিভ চার্জের সাথে যে নেগেটিভ চার্জ আছে দ্যাট ইজ ওকে, বাট হোয়াট অ্যাবাউট দ্য, এই যে পজিটিভ চার্জ আর এই যে নেগেটিভ চার্জ আছে, এই প্রতিটা চার্জের মধ্যে তো একটা কুলাম অ্যাট্রাকশন কাজ করছে। হোয়াট অ্যাবাউট দ্যাট, মানে সেই অ্যাট্রাকশানের অপোজিট ফোর্স হিসাবে কি কাজ করছে সেইটা বলতে পারেনি। এই যে এফ ইকুয়ালস টু যে Q1 Q2 বাই আর স্কোয়ার টাইপের একটা অ্যাট্রাকশান কাজ করছে, মানে মাইনাস হবে অ্যাট্রাকশান যেহেতু, তাহলে সেইটা কোথায় কীভাবে হচ্ছে, যে এইভাবে নেগেটিভ চার্জের সাথে যে এরকমভাবে ব্যাপারটা আছে, এইটা ব্যাখ্যা করতে পারেনি। যে এ স্টেবল সিস্টেম cannot contain positively charged and negative charge simultaneously। কারণ কি, কারণ এদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স যেটা আছে তাকে নালিফাই করার জন্য আর একটা ফোর্স লাগবে। ইন দিস কেস there is nothing to balance the Coulombic অ্যাট্রাকশন ফোর্স, এটা ছিল না। তার মানে তাহলে কি হলো, তাহলে 1 নম্বর হচ্ছে দিস মডেল cannot explain the line spectra, কারণ ও বলেছিল যে ওর কথা অনুযায়ী যে পুরো একটা কন্টিনিউয়াস লাইন পাওয়া উচিত, বাট কন্টিনিউয়াস লাইন পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। লাইন স্পেকট্রা as well as the ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি, এইটা। আর 2 নম্বর হচ্ছে দিস মডেল cannot give any idea of nucleus, এটাও বলতে পারে না যে নিউক্লিয়াস যে পজিটিভ চার্জড হয় সেটা বলতে পারেনি। কি বলেছিল, অ্যাটমটাই পজিটিভ চার্জ, তার যার মধ্যে নেগেটিভলি চার্জ আয়নগুলো আছে, কিন্তু সেন্টারে যে একটা পজিটিভলি চার্জ নিউক্লিয়াস আছে যার চারপাশে নেগেটিভলি চার্জ আয়নগুলো ঘুরে বেড়াচ্ছে, মানে এগুলো তো অনেক পরের কথা, মানে এগুলো ঠিক করে বলতে পারেনি আর কি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে থমসন পাম্পস-পুডিং মডেলের আর কি লিমিটেশন বা সাকসেসফুল, মানে সাকসেস অ্যান্ড লিমিটেশন এগুলো ছিল। আচ্ছা, তারপরে নেক্সট যেটা আসে যে রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, সেইটা আসে। আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে রাদারফোর্ড
আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আচ্ছা, এখানে কি হয়, রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট যেটা, সেটা হচ্ছে 1909 সালে, 1909 সালে, এটা হচ্ছে 1909 সালে। এইটা রাদারফোর্ড আরও দুজনের সাথে হচ্ছে মেরিডেন অ্যান্ড কি যেন নাম ছিল, যেই মানে গেইগার, মেরিডেন অ্যান্ড গেইগার, আর এরকম আরও দুজন সায়েন্টিস্টের সাথে প্রথমে এই এক্সপেরিমেন্টটা করে, যেখানে কি করে যে একটা মানে পজিটিভলি চার্জড লাইটকে নেয়, মানে আলফা পার্টিকেলকে নেয়। আলফা পার্টিকেল মানে কি, আলফা পার্টিকেল হচ্ছে বেসিক্যালি একটা ডাইপজিটিভলি চার্জ হিলিয়াম আয়ন। তাহলে এরকম একটা হিলিয়াম আয়নের লাইটকে নেয় বা হিলিয়াম আয়নের রেকে নেয়, যে রেগুলোকে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে পাঠায়, এবং একটা গোল্ড ফয়েল এরকম 0.0004 মিলিমিটার থিকনেসের একটা গোল্ড ফয়েল, মানে খুবই পাতলা একটা গোল্ড ফয়েল নেয়। সেই গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে মানে বেশ কিছু আলফা রেকে পাঠায়। আলফা রে মানে কি, যেটা হচ্ছে বেসিক্যালি একটা পজিটিভলি চার্জড আয়নের রে, এটাকে পাঠায়। আচ্ছা, এইটা পাঠানোর পর কি দেখে যে বেশিরভাগ আলফা রেই মানে মানে যেভাবে পাঠিয়েছিল ঠিক সেই ডিরেকশানেই বেরিয়ে যাচ্ছে বেশিরভাগ আলফা রে, আর মানে সবই প্রায় বেরিয়ে যাচ্ছে। একটা বা দুটো রেকে দেখা যায় যে তার আইদার সে বাউন্স ব্যাক করে ফিরে চলে যাচ্ছে, মানে আর গোল্ড ফয়েলে ধাক্কা খাওয়ার পর আইদার সে ব্যাক করে চলে যাচ্ছে, অথবা একটা লার্জ স্ক্যাটারিং অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করছে। একটা মানে যদি এরকম 25,000টা যদি আলফা রে পাঠায়, তার মধ্যে একটা বা দুটো এরকম ঘটছে আর কি, এটা দেখেছিল। তাহলে সেইটাকে এবার থিওরিটিক্যালি কি করে ব্যাখ্যা করেছিল, তাহলে কি করেছিল যে, তাহলে প্রথমত হচ্ছে করেছিল হচ্ছে রাদারফোর্ড টুগেদার উইথ কি যেন বললাম, টুগেদার উইথ হচ্ছে রাদারফোর্ড হচ্ছে মেরিডেন অ্যান্ড গেইগার, এদের সাথে কি করেছিল যে আলফা পার্টিকেলকে নিয়েছিল। আলফা পার্টিকেল মানে বেসিক্যালি কি, দিজ আর দ্য He2+, ডাইপজিটিভলি চার্জড ডাইপজিটিভ হিলিয়াম অ্যাটম, এইটা ঠিক আছে, হিলিয়াম অ্যাটম বলা ভুল, হিলিয়াম আয়ন, এইটা আর কি, ঠিক আছে। এবং এইটার জন্য কি করেছিল যে কত ন্যানোমিটারের যে এবং এর সাথে নিয়েছিল হচ্ছে থিন গোল্ড ফয়েল অফ থিকনেস কত ন্যানোমিটার, এই ন্যানোমিটার বলছি, মিলিমিটার, 0.0004 মিলিমিটার, এত পাতলা একটা থিকনেসের অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছিল, যেটাকে কোটিং করা ছিল। এই অ্যালুমিনিয়াম ফয়েল ওয়াজ কোটেড বাই জিঙ্ক সালফাইড, এইরকম একটা টোটাল সিস্টেম নিয়েছিল। নিয়ে কি করেছিল, তাহলে এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল ছিল, এই অ্যালুমিনিয়াম ফয়েল বলছি বারবার, সরি, গোল্ড ফয়েল ছিল, এরকম, এইটা হচ্ছে গোল্ড ফয়েল, এটা ছিল, এবং এইটা এরকম। এইবার এইখান থেকে দেখা গেছিলো যে একটা হচ্ছে খুব লার্জ স্ক্যাটারিং অ্যাঙ্গেলে, মানে এটাও বলা ভুল হলো, আরও লার্জ স্ক্যাটারিং অ্যাঙ্গেলে এরকম লার্জ স্ক্যাটারিং অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছে, আর বাকি সবই এইটা বা এইগুলো সবই হচ্ছে যেভাবে পাঠানো হয়েছিল, মানে আনডিফ্লেক্টেডই থাকছে, আনডিফ্লেক্টেড এগুলো। আর এইটা হচ্ছে কি একটা লার্জ স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটাতে ডিফ্র্যাক্ট হচ্ছে আর কি।
তাহলে এইটা হচ্ছে গিয়ে লার্জ স্ক্যাটারিং অ্যাঙ্গেলে ডিফ্র্যাক্টেড হচ্ছে একমাত্র, এটা হয়েছিল। তাহলে এখান থেকে কি বোঝা গেছে, যে এখান থেকে এইটা বোঝা গেল যে যেহেতু আলফা পার্টিকেল কি, আলফা পার্টিকেল হচ্ছে পজিটিভলি চার্জ, তার মানে এখান থেকে এইটা বোঝা গেল যে পজিটিভলি মানে এখানে কোনো একটা জায়গা আছে এই গোল্ড ফয়েলের মধ্যে যেটা হচ্ছে পজিটিভলি চার্জড, যেটা পজিটিভলি চার্জ হওয়ার জন্য কোনো একটা জায়গা আছে যেটা পজিটিভলি চার্জড হওয়ার জন্য এই যে পজিটিভলি চার্জ যে রেগুলো যাচ্ছে সেগুলো ওই পজিটিভলি চার্জড ওই জায়গাটা দিয়ে তার মানে, এবং সেটা খুব ছোট্ট একটা জায়গা, এটাও বোঝা গেল। কারণ ছোট একটা জায়গা, কারণ কেন কি, কারণ এতগুলো রে পাঠানো হচ্ছে তার মধ্যে একটা রে, একমাত্র একটা রে বাউন্স ব্যাক করে যাচ্ছে বা একটা রে লার্জ স্ক্যাটারিং অ্যাঙ্গেলে ডিফ্র্যাক্ট করছে। তার মানে খুব ছোট্ট একটা জায়গা আছে যেটা হচ্ছে এই রের সাথে একই চার্জ বিশিষ্ট, যে কারণে যে এই রেগুলো হচ্ছে বিকর্ষণ হচ্ছে, মানে রিপালশন হয়ে ফিরে আসছে, অথবা বেরোলেও মানে ভীষণই লার্জলি বেরোচ্ছে। মানে যদি ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে, সেখান থেকে রে পাঠানো হচ্ছে, আর এইখানে একটা পজিটিভ চার্জ বসে আছে, তাহলে আইদার সে এরকমভাবে গিয়ে ডিফ্র্যাক্ট হয়ে ফিরে আসবে রিপালশন হয়ে, অথবা যদি সে এরকম একটা জায়গা থেকে যায়, এরকম একটা জায়গা থেকে, তাহলে সে কি করবে, এই জায়গাটা গিয়ে এই জায়গাটাতে ওর ভীষণভাবে ডিফ্র্যাকশন হবে। ডিফ্র্যাকশন হওয়ার ফলে কি হবে, ও যেহেতু সরাসরি এর একই লাইনে নেই বলে হয়তো ফিরে আসবে না, সেক্ষেত্রে ডিফ্র্যাকশনটা হওয়ার জন্য ভীষণভাবে এরকমভাবে বেরিয়ে যেতে চাইবে। মানে এই 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 প্লাস চার্জটা তো ফিক্সড, এর থেকে ও দূরে চলে যেতে চাইবে, এরকম একটা হতে পারে। তাহলে বোঝা গেল যে এখানে এইটা থেকে এইটা বোঝা গেল যে এই অ্যাটমের মধ্যে ভীষণই ছোট একটা জায়গা আছে, যে জায়গাটাতে কোনো একটা পার্টিকুলার একটা বা দুটো পজিটিভলি চার্জড রে গিয়ে আইদার ফিরে আসছে অথবা এরকম লার্জ অ্যাঙ্গেলে মানে ডিফ্র্যাক্টেড হয়ে যাচ্ছে। তার এবং যে পজিটিভলি চার্জ খুব ছোট যে পজিটিভলি চার্জ যে জায়গাটা আছে সেটা অবশ্যই পজিটিভলি চার্জ, মানে একই চার্জ বিশিষ্ট উইথ দিস রে, তার মানে পজিটিভলি চার্জ, এটা বোঝা গেল। ঠিক আছে, এইটা এক নম্বর। দু নম্বর হচ্ছে বাকি সমস্ত জায়গাতেই নেগেটিভলি চার্জ বা অপোজিট চার্জ বিশিষ্ট আর কি কিছু জিনিস ছড়িয়ে আছে, যে কারণে এই বাকি যে আর কি মানে আমার ওই 20,000 বা 25,000 যে রে পাঠিয়েছিলাম তার মধ্যে একটা বা দুটো ছাড়া বাকি যে রেগুলো, সেই রেগুলো মানে একদম প্রপারলি আর কি আনডিফ্লেক্টেড থাকছে। কারণ হচ্ছে বাকি জায়গাগুলোতে যেহেতু যদি অন্য চার্জ বিশিষ্ট আয়ন যদি থাকে, তাহলে এটা যেহেতু পজিটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট হচ্ছে, অ্যাট্রাকশন হওয়ার ফলে প্রপারলি যেভাবে যাওয়া উচিত সেভাবে এই রেগুলো যাচ্ছে, এটা বোঝা গেল। ঠিক আছে, তাহলে কি কি হলো ব্যাপারটার মধ্যে দিয়ে, যে মোস্ট অফ দ্য alpha particle pass through the lines pass through the lines বলছি, সরি, pass through the thin gold foil without any appreciable deflection, but only few cases যেমন হচ্ছে 1 in 20,000 এইরকম রেঞ্জে আর কি, is either bounce back or passes through a large angle of ডিফ্লেকশন, এটা হয়েছে। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে তাহলে এইটাকে এখন কি করে ব্যাখ্যা করেছে,
তাহলে এইটা হয়েছিল। এবার এইটা হওয়ার পরে অ্যাকচুয়াল ব্যাখ্যাটা দিতে পেরেছিল 1911 সালে। তাহলে 1911 সালে কি বলেছিল, যে রাদারফোর্ড gave a new atomic model called the নিউক্লিয়ার মডেল। এইটা কি বলেছিল, যে 1 নম্বর there is a very small point of an atom which is extremely dense and positively charged. This is called the নিউক্লিয়াস। এইটা 1 নম্বর। এইটা 2 নম্বর হচ্ছে negatively charged electrons move around positively charged নিউক্লিয়াস। এইটা যে কারণে কি হচ্ছে, যে এই যে যদি এরকম থাকে, যে যদি এরকম হচ্ছে এখানে একটা পজিটিভলি চার্জড হচ্ছে নিউক্লিয়াস আছে, এবং সেই নিউক্লিয়াসের সাথে এইভাবে আলফা পার্টিকেল বা আলফা রে যাওয়ার পর এই পজিটিভ বিকর্ষণ হবে, হয়ে অবশ্যই এদিকে ফিরে আসতে চাইবে, অথবা এরকমভাবে ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, যেটা আগে দেখালাম। আর এর চারদিকে যদি এরকমভাবে নেগেটিভলি চার্জ থাকে, তাহলে এইখান থেকে যে আলফা পার্টিকেলটা যাচ্ছে সে কি করবে, নেগেটিভলি চার্জের সাথে মানে অ্যাট্রাকশন হবে, অ্যাট্রাকশন হয়ে প্রপারলি এদিক থেকে বেরোবে, প্রপারলি এদিক দিয়ে বেরোবে, মানে এখান দিয়ে যদি কোনো আলফা পার্টিকেল যায় অ্যান্ড সো অন, এইরকম একটা ব্যাপার হচ্ছে আর কি। তাহলে এটা হলো 1 নম্বর। আচ্ছা, এরপর কি, তাহলে এরপর হচ্ছে এবার হচ্ছে তাহলে এইটা তো ব্যাখ্যা করতে পারলো, ইলেকট্রিক্যালি নিউট্রালিটির ব্যাপারটা মানে মোটামুটি ঠিকভাবেই ব্যাখ্যা করতে পারলো, এবং যে নিউক্লিয়াসের যে একটা কনসেপ্ট আছে অ্যাটমের ক্ষেত্রে সেটাও কিন্তু রাদারফোর্ড বলতে পারলো। এবার নেক্সট হচ্ছে সাইজ অফ দ্য অ্যাটম, যেটা বলছিল 10⁻⁸ সেমির মতো হওয়া উচিত রেডিয়াস অফ দ্য অ্যাটম। হোয়াট অ্যাবাউট দ্যাট আর কি, ঠিক আছে, সেই রেডিয়াস অফ দ্য অ্যাটম যেটা, সেইটা কি হবে, 10⁻⁸ সেমির মতো যেটা হওয়া উচিত, সেই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি সেইটা এখন দেখা যাক, ঠিক আছে। সেইটার বলার জন্য কি বলে, যে আগে বুঝতে হবে নিউক্লিয়াসের সাইজটা কেমন। আচ্ছা, তাহলে সেইটা যেটা দেখে, যে নিউক্লিয়াসের সাইজটা যেটা, সেটা কিভাবে দেখে, তাহলে এই যে পজিটিভলি চার্জড যে ডাইপজিটিভ আয়ন যেটা আছে, সেটার হচ্ছে চার্জ কত, জেড কত, সেটার হবে হচ্ছে জেড হচ্ছে 2, তার মানে হচ্ছে জেড ইন্টু ই হবে হচ্ছে এটার ক্ষেত্রে 2e এই আলফা পার্টিকেলের ক্ষেত্রে। আর গোল্ড ফয়েলের ক্ষেত্রে কি, গোল্ড ফয়েলের নিউক্লিয়াস যেটা, তার চার্জ কত হবে, গোল্ডের হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার হচ্ছে 79, তাহলে 79 ইন্টু ই ওর জেড ই হবে গোল্ডের ক্ষেত্রে। তাহলে সেইটা করে যদি আমি কুলম্বিক মানে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স যেটা, সেটা যদি নিউক্লিয়াস আর আলফা পার্টিকেলের মধ্যে বার করি, তাহলে সেই কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্সটা সেইটা আবার কি দিয়ে তোমার ব্যালেন্স হবে, সেইটা ব্যালেন্স হবে হচ্ছে এই আলফা পার্টিকেল যেটা, সেটা মোশানে আছে। তাহলে আলফা পার্টিকেলের যে কাইনেটিক এনার্জি মানে ½mv², সেইটা দিয়ে এই আলফা পার্টিকেল আর হচ্ছে গিয়ে তোমার এই নিউক্লিয়াসের মধ্যে, মানে আলফা পার্টিকেল আর নিউক্লিয়াসের মধ্যে যে রিপালশন কুলম্বিক ফোর্স যেটা, সেই ফোর্সটা তোমার ব্যালেন্স হবে। কারণ কি, কারণ আমি নেগেটিভলি চার্জগুলোর ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্স কেন ধরছি না, কারণ আমি হচ্ছে কি নিউক্লিয়াসের রেডিয়াসটা বুঝতে চাইছি, নিউক্লিয়াসের রেডিয়াসটা। তাহলে নিউক্লিয়াসের রেডিয়াসটা বুঝতে গেলে আমাকে হচ্ছে
বাকি সব ভুলে যেতে হবে, শুধু এই আলফা পার্টিকেলের সাথে এই নিউক্লিয়াসের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটা দেখতে হবে। তাহলে এখানে ফোর্স কাজ করছে হচ্ছে আলফা পার্টিকেলের, একটা আলফা পার্টিকেলটা মোশনে আছে, তাহলে ওর একটা কাইনেটিক এনার্জি যেটা হচ্ছে হাফ mv², আর এই নিউক্লিয়াসের যে নিউক্লিয়াস আর আলফা পার্টিকেলের মধ্যে যে কুলম্বিক রিপালশন ফোর্সটা সেইটা, এই দুটোকে মানে এই দুটো একটা আর একটার বিপরীতে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই যে এই প্লাস আর প্লাসের মধ্যে যে কুলম্বিক রিপালশন ফোর্স সেটা কাজ করছে এইদিকে দেখো এইদিকে কাজ করছে, আর আলফা পার্টিকেলের মানে ডান দিক থেকে বাঁ দিকে কাজ করছে। আর কারণ রিপালশন, যেহেতু রিপালশন মানে হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে কাজ করবে, রিপালশন করতে চাইবে, আর আলফা পার্টিকেল আর এটা মোশানে আছে সেটা যেতে চাইছে হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে। তার মানে এর যে মোশন যেটা কাইনেটিক এনার্জি সেটা আছে বেসিক্যালি বাঁ দিক থেকে ডান দিকে, তার মানে একটা আর একটাকে নালিফাই করছে। তার মানে এই দুটো ফোর্সকে যদি আমি ইকুয়াল করি তাহলে সেখান থেকে আমি নিউক্লিয়াসের রেডিয়াস সম্পর্কে একটা আইডিয়া পাবো, তাই না? বুঝতে পেরেছো এই জায়গাটা লজিকটা? হ্যাঁ দিদি। ঠিক আছে, এরকম একটা পাবো। আচ্ছা, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যে একটুখানি একটু অল্প অল্প করে লিখি, বেশি এগুলো অত করতে হবে না, মোটামুটি অল্প অল্প করে লিখি। যে কি হলো, যে রিপালশন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য আলফা পার্টিকেল, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু হচ্ছে রিপালশন ফোর্স মানে প্লাস হবে, তাহলে সেটা হচ্ছে Q1 Q2 বাই 4πε0 ইন্টু আর। সেটা কত? Q1 মানে হচ্ছে 2E ইন্টু 79 ইন্টু ই, এইটা Q2টা হচ্ছে গোল্ড ফয়েলটা, বাই 4πε0 ইন্টু আর। আরটা আমি বার করতে চাইছি, এটা হলো, তাহলে এইটা মানে হচ্ছে তোমার হচ্ছে গিয়ে 79E² বাই হচ্ছে গিয়ে 2πε0 ইন্টু আর, এটা হলো। ঠিক আছে, যেখানে কি এগুলো সব ডিটেলে লিখে দিই, যেখানে হচ্ছে গিয়ে নাম মানে হচ্ছে নাম্বার অফ প্রোটনস অফ AU সেটা হচ্ছে 79, যে কারণে ওটা হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার। তারপরে তোমার হচ্ছে চার্জ অফ দ্য আলফা পার্টিকেল, সেটা কত? সেটা হচ্ছে গিয়ে 2 ইন্টু ই মানে ZE, তার মানে 2 ইন্টু ই 2 নম্বর। আর একটা হচ্ছে ε0টা হচ্ছে তোমার ε0টা হচ্ছে পারমিটিভিটি অফ দ্য ভ্যাকিউম বা অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকিউম, সেটার ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, এটা হলো। তাহলে এইটা যদি হয় তাহলে এইটা তোমার হচ্ছে শুড বি ব্যালেন্স বাই দ্য হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য আলফা পার্টিকেল। তাহলে দ্য স্মলেস্ট ডিস্টেন্স, তাহলে সেখান থেকে, তার মানে এখানে কি হচ্ছে দেখো, এটা আমি বলছি, the smallest distance that the alpha particle can approach to the nucleus can be obtained from the following condition। মানে কি, মানে বললাম যে এই যে রিপালশন ফোর্সটা কাজ করছে, তার ফলে এই আলফা পার্টিকেলটাই নিউক্লিয়াসের সব থেকে কাছে যতটা যেতে পারে, সেটাই হবে এর রেডিয়াস, তার বেশি তো যেতে পারবে না, তার মানে তার ভিতরে আর ঢুকতে পারছে না, তার মানে এই যে এইটা যেটা সব থেকে কাছে যেটা যেতে পারবে সেটাই হবে এই এর রেডিয়াস হবে। তার মানে
এই নিউক্লিয়াসের রেডিয়াস হবে সেইটা, তাহলে সেইটা কত, সেইটা আসবে হচ্ছে হাফ এম আলফা ভি আলফা স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 79 স্কোয়ার বাই 2 পাই এপসাইলন 0 ইন্টু আর, এখান থেকে আসবে। তাহলে এইখান থেকে আর এর ভ্যালুটা কি হবে, আর এর ভ্যালু হবে হচ্ছে 79 স্কোয়ার বাই হচ্ছে 2 পাই এপসাইলন 0 ইন্টু হাফ ইন্টু এম আলফা ইন্টু হচ্ছে এম আলফা ইন্টু ভি আলফা স্কোয়ার, এইটা আসবে। এবার এইটা মানে কি, এবার এইটা মানে হচ্ছে এইখানে তোমার এই যেটা ভি আলফা যেটা, প্রথমত হচ্ছে এম আলফা, যেটা এম আলফা ইকুয়ালস টু হবে হচ্ছে 4 ইন্টু 1836 ইন্টু ইলেকট্রনের ভর, মানে হচ্ছে 9.11 10⁻³ কেজি, এটা হবে এম আলফা। আর ভি আলফাটা কি, ভি আলফাটা হচ্ছে বেসিক্যালি আলোর, মানে এগুলো সব এক্সপেরিমেন্টাল ভ্যালু আর কি, আলোর ভরের 20 ভাগ, আলোর বেগের 20 ভাগ, স্পিড অফ দ্য লাইটের 20 ভাগ আর কি, তাহলে 10⁸ মিটার পার সেকেন্ড এইটা। তাহলে এইগুলো যদি সব বসানো হয় এখানে, তাহলে আর এর ভ্যালু মোটামুটি আসে হচ্ছে তোমার হচ্ছে অফ দ্য অর্ডার অফ 10⁻⁻15 মিটার, এরকম 10⁻⁻15 মিটার। তাহলে এটাই হয় হচ্ছে বেসিক্যালি দ্য রেডিয়াস অফ দ্য নিউক্লিয়াস। তাহলে রেডিয়াস অফ দ্য নিউক্লিয়াস হয় মোটামুটি 10⁻⁻15 মিটার। আর এরপর দেখা গেছে যে এরপর আরও মানে এগুলো বোঝা যাবে যে অ্যাটমের রেডিয়াস কী করে হয়টা, সেগুলো প্রমাণ করা হয়েছিল, কিন্তু আপাতত যেহেতু আমাদের নিউক্লিয়াসের কনসেপ্ট লাগবে তাই শুধু নিউক্লিয়াস দিয়ে বলছি। তাহলে এরকমভাবে নিউক্লিয়াসের রেডিয়াস হয় মোটামুটি 10⁻15 মিটারের মতো, আর অ্যাটমের রেডিয়াস হয় হচ্ছে তোমার 10⁻⁻10 মিটারের মতো, যেটা আগে বলেছি 10⁻⁻8 মিটার। ওই মোটামুটি 10⁻8 থেকে -10 থেকে মাইনাস আর কি 8 এরকমের মধ্যে হয় অ্যাটমের রেডিয়াসটা। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে নিউক্লিয়াসের যে সাইজটা, সেইটা একটা অ্যাটমের সাইজের থেকে তোমার 10⁵ গুণ ছোট। 10⁵ মানে কত, মানে 10-এর পরে আরও 5টা শূন্য, মানে অনেক 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 গুণ ছোট, মানে বিশাল বড় আর কি, একটা জায়গার মধ্যে খুব ছোট্ট একটা আর কি জায়গা, মানে অ্যাটম হচ্ছে বিশাল বড় একটা জায়গা, যার মধ্যে নিউক্লিয়াসটা হচ্ছে ভীষণই ছোট একটা আর কি বিন্দু মাত্র আর কি। ঠিক আছে, এটা এখান থেকে প্রথম বোঝা গেছে। তাহলে দিস ইন্ডিকেটস দ্যাট radius of the nucleus is of the order of 10⁻⁻15 মিটার, এইটা। আর রেডিয়াস অফ অ্যান অ্যাটম কত হয়, রেডিয়াস অফ অ্যান অ্যাটম ওই 10⁻10 or 10⁻8 মিটার। তার মানে এখান থেকে এই দুটোর রেশিও কত, তাহলে রেশিও হচ্ছে এখান থেকেই বোঝা যাচ্ছে যে রেডিয়াস অফ অ্যান অ্যাটম বাই রেডিয়াস অফ এ নিউক্লিয়াস, এটা হচ্ছে 10⁻⁻5 মতো। ঠিক আছে, যেটা বোঝাই যাচ্ছে যে অ্যাটমের সাইজটা অনেক অনেক বড় দেন এইটার থেকে। আচ্ছা, এটা 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে, তাহলে এটা তো বোঝা গেল, ঠিক আছে। তাহলে এবার এইখান থেকে, তাহলে এইখানে এবার কি করে আমার, আচ্ছা এটা হচ্ছে গিয়ে প্রথমত তোমার হলো ইয়ের জন্য, মানে এই নিউক্লিয়াসের সাইজ বের করার জন্য আমি শুধু তো রিপালশন ফোর্সটা দেখলাম। এবার হচ্ছে অ্যাটম ইজ স্টেবল, এই জিনিসটা কি করে ব্যাখ্যা করেছিল। তাহলে নিউক্লিয়াসের কনসেপ্ট পাওয়া গেল, নিউক্লিয়াসের সাইজ সম্পর্কে আইডিয়া পাওয়া গেল, নিউক্লিয়াসের চার্জ সম্পর্কে আইডিয়া পাওয়া গেল, এবং অ্যাটম যে ইলেকট্রিক্যালি আর কি মানে হচ্ছে নিউট্রাল, সেই জিনিসগুলো ভালো করে বোঝা গেল। দ্যাট ইজ ওকে, এই অবধি ওকে। এবার নেক্সট যে প্রবলেমটা যেটা আগের এতে ছিল যে অ্যাটম ইজ স্টেবল, সেটাকেও কি করে ব্যাখ্যা করেছিল। তাহলে যেটা বলছিলাম যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, সেটা রাদারফোর্ড বলেছিল। তাহলে সেইটা যে ঘুরে বেড়াচ্ছে সেইটা কি করে তাহলে ব্যালেন্স হচ্ছে,
এটা বুঝতে হবে। তাহলে সেইটা কি করে ব্যালেন্স হচ্ছে, তার জন্য কি হয়েছে যে তার জন্য তার মানে ওদের মধ্যে একটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে যে কুলাম্বি অ্যাট্রাকশন ফোর্স আছে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে, সেটাকে ব্যালেন্স করছে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স কি, ইলেকট্রনের সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটাকে ব্যালেন্স করছে। এটা বোঝা গেল, ঠিক আছে। তার মানে এখান থেকে বোঝা গেল যে অ্যাটমি স্টেবল যে কথাটা বলা হয়েছিল, হ্যাঁ সেইটা হচ্ছে গিয়ে বোঝা যাচ্ছে। তার মানে নেক্সট যে কথাটা বলেছিল যে ইলেকট্রনটা নাকি নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো রোটেট করছে। কেন রোটেট করছে এবং সেটাকে কি করে ব্যাখ্যা করেছিল, যে তাহলে এটা বুঝলাম যে এইখানে আমার পজিটিভলি চার্জ একটা ডেন্স জায়গা আছে যার সাইজ অ্যাটমের রেসপেক্টে খুবই ছোট, এবং তাকে কেন্দ্র করে এরকমভাবে হচ্ছে গিয়ে কিছু ইলেকট্রন রোটেট করছে। তাহলে কিছু ইলেকট্রন রোটেট করছে এরকম এতে, তাহলে এইটা হচ্ছে পজিটিভলি চার্জ জেড ই, যার মধ্যে এইভাবে আছে, এবং এইখানে যে এবং ইলেকট্রন হ্যাজ টু রোটেট কেন করতে হবে, তো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতো, রোটেটই কেন করতে হবে, তার কারণ হচ্ছে এই যে কুলম্বিক ফোর্স যেটা আছে, হ্যাঁ তার একটা অপোজিট ব্যালেন্সিং ফোর্স থাকতে হবে, যেটা থমসন বলতে পারেনি। থমসন বলেছিল ইলেকট্রনগুলো জাস্ট এক জায়গায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে অসিলেট করছে, যে কারণে বলা হয়েছিল যে তাই যদি হয় তাহলে ওদের মধ্যে যে কুলম্বিক ফোর্স যেটা আছে সেটাকে কে ব্যালেন্স করছে। তখন সেই জন্য রাদারফোর্ড বলে যে না, ও দাঁড়িয়ে নেই, ও অসিলেট করছে ইলেকট্রনগুলো, কিন্তু দাঁড়িয়ে নেই, সে নিজের সে সবসময় নিউক্লিয়াসের চারদিকে রোটেটও করছে। কেন রোটেট করতে হবে, তার কারণ হচ্ছে ওই যে কুলম্বিক যে অ্যাট্রাকশন ফোর্স পজিটিভ আর নেগেটিভের মধ্যে, সেইটাকে কোনো একটা ফোর্স দিয়ে ব্যালেন্স করতে হবে, সেইটার জন্যই ও রোটেট করছে। তার কারণ কি, রোটেট করলে ওর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে, যেদিকে কুলম্বিক ফোর্সটা কাজ করছে ঠিক তার অপোজিট দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে, তাহলে সেই সেন্ট্রিফিউগাল ফোর্স থাকার জন্য ওটা রোটেট হবে, ফোর্স থাকার জন্য ওটা ব্যালেন্স হবে। এই যে সেই জন্য বলেছিল যে ইলেকট্রন হ্যাজ টু রোটেট অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। তার কারণ কি, কারণ হচ্ছে ফর মেকানিক্যাল ফোর্স ব্যালেন্সের জন্য, যে কি করতে হবে, কুলম্বিক ফোর্সকে, কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স যেটা, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু সেন্ট্রিফিউগাল ফোর্স। তার মানে কি, মানে হচ্ছে জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর, দিস হ্যাজ টু বি ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর, দিস হ্যাজ টু বি ইকুয়ালস টু mv স্কোয়ার বাই সরি এটা হচ্ছে হাফ mv কুলম্ব, হ্যাঁ সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে mv স্কোয়ার বাই আর, ঠিক আছে। আর হচ্ছে এদিকে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার, এইটাকে এই দুটোর সাথে সমান হতে হবে, ঠিক আছে এইটা। তাহলে এইটা যদি হয় তার মানে এই দুটো সমান হতে হবে, তাহলে সেখান থেকে আর কি এটা বেরোবে, আর এর ভ্যালুটা বেরোবে এটা, হ্যাঁ ঠিক আছে, যাই হোক এটা হতে হবে। তাহলে এইটা হলে আমার হচ্ছে অ্যাটমসটা স্টেবল হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে গিয়ে যে আর হ্যাঁ এটা একটা হলো, কিন্তু এবার এইখানে প্রবলেমটা হচ্ছে, এইখানে প্রশ্নটা হচ্ছে যে তাহলে তো ঠিক আছে আমার হচ্ছে গিয়ে এইটা আমি বুঝলাম যে অ্যাটমটা স্টেবল হচ্ছে, বাট এখানেও বলেছিল যে ইলেকট্রনগুলো অসিলেট করছে, কিন্তু অসিলেট করার সাথে সাথেও ঘুরছে নিউক্লিয়াসের চারিদিকে। তাহলে এবার যদি ইলেকট্রন যদি অসিলেট করে, তাহলে ইলেকট্রন হচ্ছে একটা চার্জ পার্টিকেল যারা কন্টিনিউয়াসলি অসিলেট করছে। তার মানে ইলেকট্রন ফ্রম ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে আমরা কি জানি, যে চার্জ পার্টিকেলগুলো, যে কোনো চার্জ পার্টিকেল অসিলেট করা মানে তারা এটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়বে, তার মানে এনার্জি ছাড়বে সবসময়। একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেসিক্যালি কি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেসিক্যালি দ্য প্যাকেট অফ এইচ নিউ, আর প্যাকেট অফ হচ্ছে কি ফোটন মানে হচ্ছে তাদের এক একটা কণার এনার্জি হচ্ছে এইচ নিউ করে, তার মানে সেইটা ছাড়বে মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়বে মানে এইচ নিউ করে এনার্জি ও ছেড়ে দিতে চাচ্ছে, মানে ওর এনার্জি কমতে থাকছে এইটা। এবার ইলেকট্রনের এখানে মাসটা হচ্ছে কনস্ট্যান্ট এবং ইলেকট্রনের ভেলোসিটিও কনস্ট্যান্ট, ও একই ভেলোসিটিতে ইলেকট্রনটা ঘুরছে সেটা বুঝতে পারছি, বাট দ্য ডিরেকশন অফ দ্য ভেলোসিটি আর কি, ভেলোসিটি তো এটা ভেক্টর কোয়ান্টিটি, সেই ডিরেকশনটা কিন্তু কনস্ট্যান্ট না,
ডিরেকশনটা সবসময় চেঞ্জ হচ্ছে, এইখানে যখন আছে তখন ডিরেকশনটা এইরকম, এইখানে যখন আছে তখন ডিরেকশনটা এইরকম, এইখানে যখন আছে তখন ডিরেকশনটা এইরকম, কারণ ডিরেকশনটাতেও যেহেতু এই এই যে এই যে এই অ্যাটমের যে আর কি তোমার পরিধিটা তার ট্যানজেন্টের দিকে তো ডিরেকশন, যেটা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলাদা, তাহলে ডিরেকশনটা যেহেতু চেঞ্জ হচ্ছে ভেলোসিটির, তার মানে ডিরেকশন এখানে চেঞ্জ হচ্ছে, তার মানে কি হচ্ছে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন যেটা, তার মানে এবং তার সাথে কি হচ্ছে যেহেতু ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি এনার্জি রেডিয়েট করছে, তার মানে এনার্জি রেডিয়েট করছে মানে ওর এনার্জি সবসময় চেঞ্জ হচ্ছে, বেসিক্যালি এনার্জিটা কমছে, তার ফলে এনার্জি কমছে মানে তোমার মানে হাফ এমভি স্কোয়ার কাইনেটিক এনার্জি ইলেকট্রনের, তার মানে এনার্জি কমছে মানে ভি কমছে, ভেলোসিটি কমছে। আচ্ছা, ভেলোসিটি কমছে মানে আবার হচ্ছে এমভি স্কোয়ার বাই আর, যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স কমছে। আচ্ছা, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স কমছে মানে কি হচ্ছে, তার মানে কী হচ্ছে দেখো, তার মানে কী হচ্ছে দেখো, তাহলে কি হচ্ছে যে ইলেকট্রনটা যেহেতু চার্জ পার্টিকেল এবং তারা সবসময় অসিলেট করছে, তার ফলে এনার্জি রেডিয়েট করছে, এনার্জি রেডিয়েট করছে মানে সবসময় এনার্জি ছেড়ে দিচ্ছে, এনার্জি ছেড়ে দিচ্ছে মানে ইলেকট্রনটার কন্টিনিউয়াসলি এনার্জি কমছে, এনার্জি কমছে মানে ওর ভেলোসিটি কমছে এবং ভেলোসিটি ডিরেকশানও কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি কমছে মানে ওর হচ্ছে গিয়ে তোমার ইয়েটা কমছে, মানে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কমছে, তার মানে এইগুলো কমার ফলে সেন্ট্রিফিউগাল ফোর্স কমে যাচ্ছে, কিন্তু এতটাই কমে যাচ্ছে যে মানে এগুলো সবই কমছে, তার মানে বাড়ছে কোনটা, অ্যাটমটাকে তো স্টেবল হতে হবে, এত কিছু কমছে, তার ফলে যেই সেন্ট্রিফিউগাল ফোর্স কমে যাবে, তার মানে এইটাকে আমাকে নালিফাই করার জন্য আমাকে বাড়তে হবে কোনটাকে, এই একটা কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স, তার মানে একটা সময় পর কি হচ্ছে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স যেটা সেটা ডমিনেট করে যাচ্ছে। এবার কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স যদি ডমিনেট করে যায় পজিটিভ আর নেগেটিভ আয়নের মধ্যে, তখন ব্যাপারটা কি হচ্ছে, এইখানে পজিটিভলি চার্জ আয়নটা আছে, তার মানে কি হচ্ছে আর এইখানে ইলেকট্রনটা ছিল, তাহলে ইলেকট্রনটা ঘুরছে ঘুরছে, তার সাথে ওর এনার্জি কমছে, এনার্জি কমার ফলে ওর ভেলোসিটি কমছে, ভেলোসিটি ডিরেকশান চেঞ্জ হচ্ছে, তারপরে ওর সেন্ট্রিফিউগাল ফোর্সটা কমছে, তারপরে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্সটা বাড়ছে, তার মানে ওইটা ডমিনেট করছে মানে বেসিক্যালি কি, তার মানে আর এর ভ্যালু কমছে, আর এর ভ্যালু কমছে মানেই এটা বাড়ছে, তার মানে আর এর ভ্যালু কমছে 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 মানে এটা বাড়ছে, বাড়তে 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 এটা কি হলো, এটা এরকমভাবে এসে এইখানে পড়ে গেল, তার মানে কি হলো এইটা, তার মানে অ্যাটমিক স্ট্রাকচার যেটা এতক্ষণ ধরে পড়ে আসলাম সেটাই কোলাপস করে গেল, তার মানে এই যে এটা যেটা ইলেকট্রন ছিল আর এটা যেটা পজিটিভলি চার্জ ছিল, সেই ইলেকট্রনটা কিন্তু স্পাইরাল মোশানে চলে যাচ্ছে, স্পাইরাল মোশানে যেতে যেতে করতে করতে কিন্তু ওটা ওই পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের ওপরে এসে পড়ে যাচ্ছে, অ্যাকর্ডিং টু দিস থিওরি, যদি এই থিওরিটাকে আমি ঠিক মনে করি, তার মানে অ্যাটমিক স্ট্রাকচার কোলাপস করে গেল, তার মানে রাদারফোর্ড মডেল বাদ চলে গেল, বুঝতে পেরেছো? হ্যাঁ দিদি, বুঝতে পেরেছি। ঠিক আছে, এইটা হচ্ছে তাহলে, তার মানে কি হলো যে তার মানে এখান থেকে যেটা দেখা গেল যে রাদারফোর্ড মডেল কিন্তু এগুলো ব্যাখ্যা করতে পারলো না, তাহলে লিমিটেশনটা কি কি হলো রাদারফোর্ড মডেলের, তাহলে লিমিটেশন কি কি, যে এক নম্বর রাদারফোর্ড মডেল cannot explain the stability of atom, কারণ কি, কারণ বলছে কারণ হচ্ছে ইলেকট্রন in an atom is an accelerated বা oscillated charge particle even if the magnitude of velocity of electron is constant এটা, but the direction
of the electron is always changing, এটা আচ্ছা তার according to Maxwell's electromagnetic theory an accelerated charged particle emit radiation and hence energy of the electron decreases continuously। তাহলে এনার্জি কমছে মানে কি হচ্ছে, এনার্জি কমছে মানে বেসিক্যালি এই এনার্জিটা কমছে তার মানে হচ্ছে গিয়ে ওই ভেলোসিটি কমছে, কারণ যেহেতু ওই কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কোয়ার, তার মানে এইটা কমছে মানে ভেলোসিটিটা কমছে, তার মানে ভেলোসিটি না ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন decreases continuously। আচ্ছা ভেলোসিটি ডিক্রিজ করছে মানে কি হচ্ছে, নেক্সট সেন্ট্রিফিউগাল ফোর্স, ডিক্রিজেস সেন্ট্রিফিউগাল ফোর্স ডিক্রিজ করছে মানে কি, মানে এইটা ডিক্রিজ, এটা কন্টিনিউয়াসলি ডিক্রিজ করছে মানে কি অ্যাট সাম পয়েন্টে গিয়ে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স যেটা কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স যেটা সেটা ডমিনেট করছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে অ্যাজ এ রেজাল্ট দ্য ইলেকট্রন এক্সিকিউট অ্যাজ এ রেজাল্ট an electron executes a spiral motion and finally hits the nucleus within 10 to the power minus 8 সেকেন্ড বেসিক্যালি, মানে এত তাড়াতাড়ি আর কি চলে আসছে এরকম। তাহলে দিস বেসিক কোলাপস দ্য অ্যাটমিক স্ট্রাকচার, তার মানে এইটা দিয়ে ব্যাখ্যা করা গেল না, ঠিক আছে, এটা হলো এক নম্বরে এইটা। আর দু নম্বর হচ্ছে এটা লাইন স্পেকটাকেও ব্যাখ্যা করতে পারিনি, তার কারণ হচ্ছে ওই একটাই, যতক্ষণে বলছে যে অসিলেটিং মানে চার্জ পার্টিকেল, ততক্ষণ অসিলেটিং চার্জ পার্টিকেল মানে ও তো একই ফ্রিকোয়েন্সির লাইট সবসময় ছাড়ছে, তার মানে একটাই কন্টিনিউয়াস লাইন পাওয়া উচিত, স্পেকট্রাল লাইন পাওয়া উচিত, বাট সেটা তো না, ডিসক্রিট লাইন পাচ্ছি, এক্সপেরিমেন্টালি লাইন স্পেকট্রা পাওয়া যাচ্ছে, তার মানে এইটাকেও ব্যাখ্যা করতে পারিনি। তার মানে কি হলো, তার মানে ইট cannot explain the line spectra of atom, এইটা ঠিক আছে, এইটা পারিনি, বলতে পারিনি, ঠিক আছে। তাহলে এটা তাহলে এর ফলে তাহলে প্রবলেমটা এখন কি, তার মানে এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে, তার মানে একটা হতে পারে যে আইদার রাদারফোর্ডের যেই মডেলটা যেটা তৈরি করেছিল, রাদারফোর্ড যে এক্সপেরিমেন্টটা করেছিল সেই এক্সপেরিমেন্টটাই ভুল, অথবা হতে পারে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন,
এইটা ভুল, যে কোনো একটা হতে পারে। তাহলে এইখানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি, এইটাকে মানে এই যে লাইন স্পেক্ট্রাটা অ্যাকচুয়ালি কি করে আসছে, মানে কেন যে মানে স্পেশালি এই লাইন স্পেক্ট্রাটা কি করে আসছে সেইটা এক্সপ্লেন করার জন্য এরপর আর মানে প্ল্যাঙ্ক আসে, বিজ্ঞানী প্ল্যাঙ্ক আসে, যেটা বুঝতে গেলে তোমার হচ্ছে কি মানে যে এই লাইন স্পেক্ট্রাটা অ্যাকচুয়ালি হাইড্রোজেন অ্যাটম দিয়ে ডিরেক্টলি বোঝা যায়নি। এরপর লাইন স্পেক্ট্রার ব্যাপারটা মানে ডিসক্রিটনেস মানে স্পেকট্রাল লাইনের ডিসক্রিটনেস ব্যাপারটা যে কি করে আসে সেটা অ্যাকচুয়ালি বোঝা গেছে ব্ল্যাক বডি এনার্জি রেডিয়েশন দিয়ে, যেটা তো তোমাদের এখন বলা যাবে না, মানে যেটা হচ্ছে কি কোয়ান্টাম মেকানিক্সে পড়বে তোমরা প্রথমে। ব্ল্যাক বডি এনার্জি রেডিয়েশন সেটাও ওরকম, যে দেখা এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছিল যে লাইন মানে আর কি ডিসক্রিট লাইন পাওয়া যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস লাইন মানে লোকজন বলছিল কন্টিনিউয়াস লাইন পাওয়া উচিত। তো সেইটার জন্য তখন ওই আসে ব্ল্যাক বডি এনার্জি রেডিয়েশন ব্যাখ্যা করতে প্ল্যাঙ্ক আসে। প্ল্যাঙ্ক যেখানে অ্যাকচুয়ালি ডিসক্রিটনেস ব্যাপারটা নিয়ে আসে, হ্যাঁ মানে সব সিস্টেমের মধ্যে যে এনার্জি যে ডিসক্রিট হতে পারে এবং কিভাবে ডিসক্রিট হবে সেই ব্যাপারটা নিয়ে বলে, সেইটা থেকে অ্যাকচুয়ালি লাইন স্পেক্ট্রা বা ডিসক্রিট যে ফ্রিকোয়েন্সি লাইনগুলো পাওয়া যায় সেই জিনিসটা আসে। তো সেইটা তো অত ডিটেলে তো এখন আমরা বলতে পারবো না, তাহলে সেইটার জন্য তাহলে এরপর যেটা তাহলে সেইটা না বলে হাইড্রোজেন পার্টিকুলারলি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কি করে জিনিসটাকে ব্যাখ্যা করা যায়, কেন এই ডিসক্রিটনেস ব্যাপারটা আসছে, বা উপরের এই যেভাবে উপরের যে কুলম্বিক ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স দুটোকে একই মানে দুটোকে ঠিক করে ধরেও দেখা যাচ্ছে যে ফাইনালি এই মডেলটাও স্টেবল হচ্ছে না, তাহলে সে কী করে একটা মডেলকে অ্যাকচুয়ালি প্রপারলি স্টেবল করা যেতে পারে, মানে কেন স্টেবল হচ্ছে সেই সমস্ত ব্যাপারগুলো বোঝার জন্য নেক্সট যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা সারা জীবন লাগবে সেইটা আসে, সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স প্রবলেম। মানে এই যে আমরা বোর থিওরি পড়তে শুরু করে দেবো হঠাৎ করে একদিন, কিন্তু অ্যাকচুয়ালি বোর থিওরি কিসের ওপর ডিপেন্ড করে হয়েছিল, মানে হঠাৎ করে কেন বোর এসে বলল যে এমন একটা অরবিট নিতে হবে যার জন্য আমার এমভিআরটাকে NH/2π হতে হবে, কেন হঠাৎ করে বলল যে আমাকে অরবিটটাকে সার্কুলার হতে হবে, কেন বললো হঠাৎ করে, ওর তো একদিন ইচ্ছা হলো আর বলে দিল তা তো না, তার পিছনে কিছু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। সেই ব্যাকগ্রাউন্ডটা কি, সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স প্রবলেম। এই সেন্ট্রাল ফোর্স প্রবলেম হচ্ছে তার একটা থিওরিটিক্যাল মানে ওর কারণ, যে কারণটার জন্য মানে এটা হচ্ছে বেসিক্যালি একটা ম্যাথামেটিক্যাল বা ফিজিক্সের কিছু জিনিস, এবং আমরা তো যেহেতু ফিজিক্যাল কেমিস্ট্রি না ম্যাথ জানি না ফিজিক্স জানি না কেমিস্ট্রি জানি, মানে তোমরা তো সবে পড়া শুরু করছো, আমি আমার কথা বলছি, কিছুই জানি না, একটা মাঝামাঝি কিছু জানি মানে কিছুই প্রায় জানি না। তো যাই হোক যতটুকু জানি ততটুকু জেনে ওই সেন্ট্রাল ফোর্স প্রবলেমটা একটু বুঝতে হবে, যেটা হচ্ছে অ্যাকচুয়াল রিজন বিহাইন্ড দ্য বোর থিওরি বা বোর যা বলেছিল সেইটা। ঠিক আছে, তাহলে নেক্সট দিন যেটা আমরা সেন্ট্রাল ফোর্স প্রবলেম পড়বো সেখান থেকে বোর থিওরিতে চলে যাবো, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এবার কালকে সকালেও ওই স্যার আমাকেই পড়াতে বলেছে, বুঝেছো? এবার মানে তোমরা তো এখানে তো যারা আছো সিউর যারা আছো তারা যদি একটু পারো মানে বাকিদের একটু বলে দিও বা কিছু, মানে কালকেও আমাকেই স্যার পড়াতে বলেছে। ঠিক আছে, এবার ওই স্যার হচ্ছে মানে আর তোমাদের যে কেমিক্যাল পিরিয়ডিসিটি যেটা চলছে সেটা হচ্ছে স্যার পরের সপ্তাহে অনেক মানে বেশি করে ডেট দিয়ে পড়িয়ে দেবে। স্যার বলেছে যে কোনো টেনশন না নিতে, স্যার সব পড়িয়ে দেবে, কিন্তু এই পার্টিকুলারলি এই সপ্তাহটা স্যারকে একটু দরকারে আর কি যেতে হচ্ছে বাড়িতে। তো কালকে সকালটাও আমাকে পড়িয়ে দিতে বলেছে, কারণ ইট মে হ্যাপেন দ্যাট যে স্যারের ওখানে নেটওয়ার্কের প্রবলেম হবে, সেই জন্য। যে কারণে তোমরা যারা কমন তারা দেখছো না, স্যার শুক্রবারের ক্লাসটা সোমবার করিয়ে দিল। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে গিয়ে ফিজিক্যাল কেমিস্ট্রি কমন পড়ো, হয়তো সবাই পড়ো জানি না, তো সেই জন্য আর কি। তো কালকেও আমি পড়াবো, এরপর থেকে কন্টিনিউ হবে, কারণ আর স্যার পরের সপ্তাহে এসে কেমিক্যাল পিরিয়ডিসিটির যে গ্রুপটা তাদেরকে 2 দিন করে পড়িয়ে ওই জিনিসটাকে ম্যানেজ করে দেবে, বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? দিদি আরেকবার বলো, আমার একটু নেটের সমস্যা ছিল ওই জন্য বুঝতে পারিনি। না, বলছি যে কালকে তো স্যারের কেমিক্যাল পিরিয়ডিসিটির পড়ানোর কথা, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির ছেলেদের মেয়েদের জন্য, তো সেইটা কালকেও আমিই পড়াবো, মানে এইটার কন্টিনিউয়েশন হবে। আর কেমিক্যাল পিরিয়ডিসিটির ক্লাস যেটা, সেটা স্যার পরের সপ্তাহে এসে 2 দিন পড়িয়ে দেবে, মানে ডেট দেখে দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করে দেবে, কারণ স্যার হচ্ছে গিয়ে ওইতে গেছে, গ্রামের বাড়িতে গেছে, সেখানে কালকে মানে ইন্টারনেটের প্রবলেম থাকেই। এবার হয়তো সকালে পড়ানো শুরু করবে, পড়াতে পারবে না, একটা বিচ্ছিরি ব্যাপার হবে, তার বদলে আমাকে পড়িয়ে দিতে বলেছে স্যার, পরের সপ্তাহে একসাথে ওই সিউদের কেমিক্যাল পিরিয়ডিসিটি আবার অনেকটা করিয়ে দেবে,
বুঝতে পেরেছি, এইটা হচ্ছে ব্যাপার। কালকেও মানে তুমি ওই সেন্ট্রাল ফোর্স প্রবলেমটাই পড়াবে? হ্যাঁ, কালকের পর থেকে পড়াতে থাকবো আর কি, সেন্ট্রাল ফোর্স প্রবলেম অ্যান্ড বোর্ড থিওরি অ্যান্ড অল। থিওরি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে রাখছি আজকে। আচ্ছা, কারোর কোনো অসুবিধা নেই তো? আর বুঝতে পেরেছো তো আজকে মোটামুটি? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা হলে আমাকে বলো। ঠিক আছে, রাখছি তাহলে আজকে।